তারপর সে বলল, কি আছে আজকে? তুই সত্যি ভুলে গেছিস নাফিসা? আমার সত্যিই মনে নেই, বল না আজকে কি আছে। আমি তোর সাথে কোনো কথাই বলবো না, যা। বলে রাত্রি মুখ গুমরা করে দাঁড়িয়ে পড়ল গাড়ির সামনে। নাফিয়া তো চরম অবাক, কারণ নাফিয়া সত্যিই বুঝতে পারছে না আজকে কি আছে। নাফিয়া মিতুর সামনে দাঁড়িয়ে বলল, কি আছে আজকে? তোর মনে নেই? বিশ্বাস কর, আমার সত্যিই মনে নেই। আজকে রাত্রি বার্থডে, তুই ভুলে গেলি কি করে? সাথে সাথে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নাফিয়ার। হায় রে, আজকে রাত্রির পয়তা দিবস আর আমি ভুলে গেছি। এখন কি করবি? সত্যি আমার মাথায় একদমই ছিল না বিষয়টা। এখন কি করবো মিতু? রাত্রি তো রেগে আগুন হয়ে গেছে। আমি কি জানি। হঠাৎ আশেপাশে তাকাতে একটা সুন্দর ফুল গাছ দেখতে পেল নাফিয়া, সাথে সুন্দর সাদা রঙের ফুল। নাফিয়া একটা ছিঁড়ে চলে গেল রাত্রির সামনে, তারপর ফুলটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। কি রে, ভুলে গেলি তুই? আরে সরি বললাম তো, এবারের মতো মাফ করে দে। একটা শর্তে মাফ করে দিতে পারি। কি শর্ত? আজকে রাত্রির পার্টিতে তুই আর মিতু শাড়ি পরে আসবি। কি আবার শাড়ি? বিকাল 5টা। ব্ল্যাক শাড়ির সাথে সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে আছে নাফিয়া মিতুদের বাসার নিচে, কারণ নাফিয়া আর মিতু দুজন একসাথে যাবে রাত্রিদের বাড়িতে। আর যাওয়ার আগে শপিংয়ে যাবে, রাতের জন্য গিফট কেনা হবে। একদম ফুরফুরে মেজাজে আছে নাফিয়া। সবচেয়ে বেশি এক্সাইটিংয়ে আছে তিহান, কিছু বলবে এটা শোনার জন্য। সকালে তিহানের হাবভাব দেখে বোঝা গেল নিশ্চয় নাফিয়াকে প্রপোজ করবে। যদি করে, উফ, ভাবতে আনন্দ লাগছে আমার। কখন যাব রাত্রিদের বাড়িতে? এই মিতুর বাচ্চা এখনো আসছে না কেন? ভেবে ফোনটা হাতে নিল নাফিয়া। উদ্দেশ্য ছিল মিতুকে ফোন করা, কিন্তু ফোন করার আগেই চলে আসলো মিতু। আজকেও শাড়ি পরেছে লাল রঙের। ওকে দেখে হেসে বলে উঠল নাফিয়া, ওরে দোস্ত, তোরে তো সেই দেখাচ্ছে। আর তোরেও আজকে সেই লাগছে। তিহান ভাই তো তোকে দেখে পাগল না হয়ে যায়। যদি হয় তাইলে তোরে ললিপপ খাওয়ামো, যা। হাসলো মিতু। তারপর বলল সে, এখন তাহলে যাও যাক ডার্লিং। মিতুর কথা শুনে নাফিয়াও হেসে বলে উঠল, ওকে ডার্লিং। তারপর দুজন মিলে উঠে পড়ল রিকশায়। এদিকে শপিং মলের ভেতরে দাঁড়িয়ে আছে নাফিয়া আর মিতু, কারণ ওরা দুজনেই রাত্রির জন্য সুন্দর গিফট কিনবে। হঠাৎই মিতু বলে উঠল, দোস্ত, রাত্রির জন্য কি গিফট কিনবো বলতো? একটা সুন্দর টেডি আর ফুলের তোড়া নিলে কেমন হয়? ভালো হবে, তার সাথে একটা ডায়েরি দিলে কেমন হবে বল? খারাপ হবে না। আর রাত্রি তো এগুলো সবই পছন্দ করে। হুম তাহলে আর কি, চল দোস্ত, এগুলোই কিনবো। চল। তারপর আর কি, ওরা দুজন মিলে চলে গেল একটা সুন্দর টেডি বিয়ারের সাথে ছোট্ট একটা ডায়েরি আর একটা ফুলের তোড়া কিনতে। কিছুক্ষণ পর রাত্রির জন্য গিফট কিনে বেরিয়ে আসলো নাফিয়া আর মিতু। তারপর ট্যাক্সি করে চললো নাফিয়া আর মিতু রাত্রিদের বাড়ির উদ্দেশ্যে। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তিহান। সে খুব এক্সাইটিং আছে। অবশেষে সে ভেবে নিল আর ইগনোর করবে না সে নাফিয়াকে। আজই নাফিয়াকে তার মনের কথা বলে দিবে। সেও যে কবে থেকে নাফিয়াকে ভালোবাসে, শুধুমাত্র নাফিয়াকে জ্বালাতে ভালো লাগে, আর তাই তো এতদিন বলেনি কিছু নাফিয়াকে সে। আর মনে মুচকি হাসলো তিহান। তারপর নিজেই আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, আর তোমায় ইগনোর করব না। আজই তোমায় সব মনের কথা বলে দিব। তোমার পাগলামি, আমার প্রতি ভালোবাসা, তোমার মায়াবী চোখ, মুগ্ধতায় ঘেরা মুখ, সবই মায়ায় আটকিয়েছে। কবে আমায় শুধু তোমায় বলা হয়নি, তাই আজই বলে দিব তোমায় সব না বলা কথাগুলো। এসব ভেবে আনমনে হেসে উঠল সে। আজকে তিহান একটা ব্ল্যাক রঙের শার্ট, সাথে ব্ল্যাক জিন্স, হাতে ব্যান্ডেড ব্ল্যাক ঘড়ি, চুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে তৈরি। সে অপূর্ব সুন্দর লাগছে তাকে। না জানি নাফিয়া তাকে দেখে কতটা পাগল হয়ে যায় আজকে। আবারও হেসে উঠল তিহান। হঠাৎই রাত্রি চেঁচামেচিতে হকচকিয়ে উঠল তিহান। পরক্ষণে আবার খুশি হয়ে উঠল সে, কারণ সে বুঝে গেছে নাফিয়ারা চলে এসেছে। তিহান জোরে জোরে শ্বাস ফেলে আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলে উঠল, অল দ্য বেস্ট তিহান। আসলে তিহান মনে হয় এক্সাইটেড, মাথা খারাপ হয়ে গেছে তার। ওরে দোস্ত, হ্যাপি বার্থডে। রাত্রিকে জড়িয়ে ধরে বলে উঠল নাফিয়া। আর নাফিয়ার কথা শুনে রাত্রিও খুশি হয়ে বলে উঠল, থ্যাংক ইউ দোস্ত। আমার গিফট কই? কিসের গিফট? তোরা আমার জন্য গিফট আনিসনি?
পার্টিতে আসতে হলে গিফট আনা লাগে নাকি? চুপ করে গেল রাত্রি। ওকে মনমরা হতে দেখে ওরা দুজন মুচকি হেসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, দোস্ত, তোর জন্মদিনে আমরা গিফট দিব না, এটা হয় নাকি? বলে ওর দিকে গিফটগুলো এগিয়ে দিল ওরা। আরও খুশিতে জড়িয়ে ধরলো ওদের। এদিকে সিঁড়ির ওপরে ওদের কান্না দেখে মুচকি হাসে তিহান। একে একে সবাই আসতে শুরু করলো রাত্রিদের বাড়িতে। ওদের বিভিন্ন রিলেটিভ, সাথে তিহান বন্ধু বান্ধবীরা। পুরো বাড়ি জমে উঠলো মানুষে। আর কিছুক্ষণের মধ্যে কেক কাটবে রাত্রি। এমন সময় ছোট্ট একটা ছেলে এসে দাঁড়ালো নাফিয়ার সামনে। ওর হাতে একটা চিরকুট দিয়ে চলে যায় সে। নাফিয়া অবাক হয়ে চিরকুট হাতে নিল, যেখানে লেখা আছে, তাড়াতাড়ি উপরে আয়, তোর সাথে কথা আছে, অনেক বড় সারপ্রাইজ দিব তোকে। নাফিয়া তো তিহানের কাছে চরম অবাক। পরক্ষণে সে আশেপাশে তাকিয়ে এগিয়ে যেতে লাগলো তিহানের রুমের দিকে। অন্যদিকে সিঁড়ির উপরে তিহান নাফিয়াকে আসতে দেখে তাড়াতাড়ি চলে যায় তার রুমে। নিজের রুমে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তিহান। এমন সময় রুমে ঢুকলো কেউ। তিহান কারো পায়ের প্রতিধ্বনি শুনতে পেয়ে তাকে না দেখে বলে উঠল, আমি জানি না আমি এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো তুই কিভাবে নিবি, কিন্তু সত্যি বলছি তোকে, তুই যেদিন আমায় প্রথম ভার্সিটিতে প্রপোজ করেছিলি সেদিনই তোকে ভালো লাগে আমার, কিন্তু বলিনি। তারপর নানানবার নানান জায়গায় তুই আমায় ভালোবাসার কথা বলেছিস, শাড়ি পরে আমায় ইমপ্রেস করতে চেয়েছিস, সবই ভালো লাগতো আমার, কিন্তু তারপরও বারবার তোকে আমি ফিরিয়ে দিয়েছি। এর একটাই কারণ, তোকে ফিরিয়ে দেওয়ার পরও তুই নানাভাবে এসেছিস আমার সামনে, কিন্তু এখন রিয়ালাইজ হচ্ছে আমার এমনটা করা ঠিক হয়নি। তাই আমি তোকে বলছি, আমিও তোকে খুব ভালোবাসি। তিহানের কথা শুনে হুট করে পেছন থেকে জড়িয়ে ধরলো কেউ তাকে। তিহানও খুশি মনে তাকে জড়িয়ে ধরলো। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নাফিয়া তিহান রুমের দরজার সামনে। এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দেবেন উনি, এটা একদমই কল্পনার বাইরে ছিল নাফিয়ার। ওর চোখের সামনে তিহান আর রিয়া একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না নাফিয়া। তাহলে সকাল থেকে যেটা ভেবে এক্সাইটিং ছিল নাফিয়ার, সবই মিথ্যে ছিল। মুহূর্তের মধ্যে নাফিয়ার এতদিন ইচ্ছে, এতদিনের ভালোবাসা, এতদিনের তিহানকে নিয়ে দেখা সব স্বপ্ন নিমেষে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। বাকরুদ্ধহীনভাবে দাঁড়িয়ে আছে নাফিয়া, যেন জমে গেছে পুরো। এদিকে তিহান হঠাৎই দরজার সামনে নাফিয়াকে দেখে চমকে উঠল সে। পিছে ঘুরে রিয়াকে জড়িয়ে ধরতে দেখে আরও অবাক। তিহান রিয়াকে ছাড়াতে নিতেই রিয়া বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে যাস না, আমি যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তুই আমায় এত ভালোবাসিস সেটা তো জানতাম না। এদিকে রিয়ার কথা শুনে এতক্ষণ যারও আশা ছিল তাও নিমেষে শেষ হয়ে গেল নাফিয়ার। এই মুহূর্তে মনে হচ্ছে অতিরিক্ত আশা করতে নেই, তাহলে এমনটাই হবে। সবটা বুঝে গেছে নাফিয়া। এতদিন ওনাকে বিরক্ত করত, তার জন্য শাস্তি দিয়েছে নাফিয়াকে। ঠিক আছে ভাইয়া, এই নাফিও আর কোনো দিন তোমায় বিরক্ত করবে না। ভালো থাকো তুমি। বেশ কিছু না ভেবে এক পা করে পিছিয়ে গেল নাফিয়া, কারণ এখানে দাঁড়িয়ে থাকার শক্তি নাফিয়ার নেই। এদিকে তিহান তাড়াতাড়ি রিয়াকে ছাড়িয়ে দৌড়ে চলে যায় নাফিয়ার কাছে। হতভম্ব হয়ে বলে উঠল সে, তুই যা ভাবছিস। আর কিছু বলার আগেই নাফিয়া তার হাত দেখে থামিয়ে দেয় তিহানকে। তারপর নিজেকে যথাসম্ভব শক্ত করে রেখে বলে উঠল সে, ব্যাস ভাইয়া, তোমায় আর কিচ্ছু বলতে হবে না আমায়, যা বোঝার আমি বুঝে গেছি। তুই যেটা ভাব। বললাম তো ভাইয়া, তোমায় কিচ্ছু বলতে হবে না। আর আমি তোমার কে যে তোমাকে কৈফিয়ত দিতে হবে? নাফিয়া, আমার শুধু একটাই কথা ভাইয়া, এত নাটক না করলেও পারতে। বলে ছুটে গেল আসল নাফিয়া। বলে ছুটে চলে আসলো নাফিয়া। হয়তো আর কিছুক্ষণ থাকলে ওখানে কেঁদে ভাসিয়ে ফেলতো। এদিকে তিহান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নাফিয়া যাওয়ার পানে, যেন এইমাত্র কি হলো তার সব মাথার উপর দিয়ে গেল। এমন সময় পেছন থেকে কাঁধে হাত দেয় রিয়া। তিহান রেগে গিয়ে ধমকে স্বরে তাকে বলল, তুই এখানে কি করছিস? আমি তো তোকে ডাকতে আসছিলাম, আর আসতেই তুই আমায় প্রপোজ করলি। ও গড, মাই মিস্টেক। মানে? আরে আমি তোকে নয়, নাফিয়াকে প্রপোজ করতে চেয়েছিলাম। এসব কি বলছিস তুই? তুই কি আমার সাথে মজা করছিস? কালকেই তো তোদের সবটা বললাম। কই, কালকে তো তুই বলিসনি তুই নাফিয়াকে প্রপোজ করবি। উফ, এই মুহূর্তে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। বলে তিহান দ্রুত গতিতে চলল নিচে। এ কি হয়ে গেল? নাফিয়া তাকে ভুল বুঝলো, এমনটা তো সে চায়নি। আর ভাবতে পারছে না তিহান, সব কিছু এলোমেলো লাগছে তার। এদিকে রিয়া এক প্রশান্তির হাসি দিল, কারণ সে তো এটাই চেয়েছিল। তবে সে ভাবেনি এত ইজিলি সবটা হয়ে যাবে। ওয়াশরুমের দরজা আটকে লাগাতার কেঁদেই চলেছে নাফিয়া। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। এতদিনে তার সব স্বপ্ন, তার সব ইচ্ছে, তার ভালোবাসা সব ভেঙে চুরে তছনছ হয়ে গেল। ভাবতে বুক ফেটে কান্না পাচ্ছে তার।
নাফিয়া আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, এমনটা কেন করলে তিহান? আমি তো শুধু তোমায় ভালোবেসেই ছিলাম। ঠিক আছে, মানলাম তুমি আমায় ভালোবাসো না, তাই বলে সকাল থেকে এত নাটক কেন করলে তুমি তিহান ভাইয়া? সাথে চিরকুট, ছি ভাইয়া, তোমাকে ভালোবাসার জন্য এত বড় শাস্তি দিলে তুমি। বলে হাতে থাকা চিরকুট ছিঁড়ে ফেলে নাফিয়া। সব কিছু এলোমেলো লাগছে তার, সাথে পাগল পাগল লাগছে সব কিছু। তাকে এখনই বাসায় যেতে হবে, এখানে আর থাকা যাবে না। এমন সময় ওয়াশরুমের দরজায় নক করলো মিতু। বলল সে, ওই, আর কতক্ষণ ওয়াশরুমের ভেতরে থাকবি? বের হ, রাত্রি তো কেক কাটবে। মিতুর কথা শুনে তাড়াতাড়ি নাফিয়া তার চোখ মুখ ঠিক করে নেয়। তুই যা, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। তারপর বলে উঠল সে। বলে চলে যায় মিতু। এদিকে নাফিয়া ওয়াশরুমের আয়নায় নিজেই নিজেকে দেখে হতাশ। এভাবে বাইরে গেলে সবাই সন্দেহ করবে তাকে। তাড়াতাড়ি চোখে মুখে পানি দেয় নাফিয়া। তারপর ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে নিজেকে একটু গুছিয়ে চলে যায় সে নিচে, কারণ এতক্ষণ সে রাত্রির রুমে ছিল। এদিকে তিহান হন্তবম্ব হয়ে খুঁজে যাচ্ছে নাফিয়াকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সে। গেল কোথায়? নাফিয়া চলে গেল না তো? এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামলো নাফিয়া। রাত্রি নাফিয়াকে দেখে বলে উঠল, কই ছিলি তুই? ওই একটু ওয়াশরুমে গিয়েছিলাম। কেন? কোনো মানে, কেক কাটবো না। চল। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তাই তো দেখছি, একদম ভুলেই গিয়েছিলাম। চল তাড়াতাড়ি, আমায় বাসায় ফিরতে হবে। আম্মু ফোন করেছিল আর রাত তো কম হলো না, তাই আমাকে যেতে হবে। তাড়াতাড়ি কেক কাট দোস্ত। কি বলতো, আগে তো আমাদের বাসায় আসলে যেতে চাইতি না, তাহলে? না মানে কিছু না, আরে চল তো। বলে ওর হাত ধরে চলে গেল নাফিয়া। তারপর রাত্রিও কেক কাটলো, একে অপরকে খাইয়ে দিল রাত্রি। কিছুক্ষণ পর, ওকে দোস্ত, আমাকে যেতে হবে, কাল ভার্সিটিতে দেখা হবে। এখনই চলে যাবি? আমাকে যেতেই হবে, না হলে আম্মু খুব বকবে। মিতুকে সাথে নিয়ে যা। না, ও পরে আসবে না, আমি যাই। বলে এক প্রকার পালিয়ে যেতে লাগলো নাফিয়া। এদিকে অনেকক্ষণ যাবৎ নাফিয়ার সাথে কথা বলার চেষ্টা করলেও লোকজনের ভিড়ে ব্যর্থ তিহান। হঠাৎ নাফিয়াকে বাইরে বেরিয়ে যেতে দেখে তিহানও চলে যায় নাফিয়ার পেছন পেছন। রাত্রিদের বাড়ির গেটের সামনে আসতে হঠাৎ কেউ হাত ধরলো নাফিয়াকে। পেছন ঘুরে তিহানকে দেখে মুহূর্তে মেজাজ বিগড়ে গেল নাফিয়ার। হাত ছাড়ুন আমার। এক প্রকার ক্ষিপ্ত মেজাজে কথাটা বলে ওঠে নাফিয়া তিহানকে। আর নাফিয়ার কথা শুনে তিহান হতাশ হয়ে বলল, আমার কথাটা তো শোন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, হাত ছাড়ুন আমার। নাফিয়া, হাত ছাড়ুন বলছি। না ছাড়বো না, আগে আমার কথাটা তো শোন। তুই যা দেখেছিস তা সব সত্যি নয়। আর কিছু বলার আগে রিহা ডাক দিল তিহানকে, যা দেখে আরো মেজাজ বিগড়ে গেল নাফিয়া। তাই চেঁচিয়ে বলে উঠল, হাত ছাড়ুন আগে। তুই আগে। আর কিছু বলার আগে টান মেরে নিজের হাত বের করে আনলো নাফিয়া। তারপর আর কিছু না বলে হন হন করে চলে আসলো। এদিকে তিহান অসহায়ভাবে তাকিয়ে রইল নাফিয়ার দিকে। কি করবে না করবে কিছু বুঝতে পারছে না তিহান। রিকশায় বসে আছে নাফিয়া। সবকিছু এলোমেলো লাগছে, শূন্যতায় আটকে গেছে হৃদয়। চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে, কষ্ট হচ্ছে খুব। কিভাবে পারলো তিহান ভাইয়া আমার সাথে এমনটা করতে? কম হলেও এখন রাত 9টা বাজে। চারপাশ পুরো অন্ধকারে ঢেকে গেছে। কিছু আলোকিত ল্যাম্পপোস্টের নিচ দিয়ে ব্যস্ত রাস্তার মাঝ দিয়ে রিকশা করে যাচ্ছে নাফিয়া। অনেকে হা হয়ে তাকিয়ে আছে নাফিয়ার দিকে, কিন্তু সেদিকে নাফিয়ার কোনো লক্ষ্য নেই। নাফিয়ার তো বারবার শুধু চোখের সামনে তিহান আর রিয়ার জড়িয়ে ধরে দৃশ্য ভেসে আসছে। আসলে দোষ আমারই ছিল, শুধু শুধু তিহান ভাইয়াকে নিয়ে এত এত স্বপ্ন দেখেছি আমি। কখনো মাথাতেই আসেনি তিহান ভাইয়া তো অন্য কাউকেও ভালোবাসতে পারে। সব সময় শুধু নিজের দিকটাই ভেবে গেছি, শুধু বেহায়ার মতো তিহান ভাইয়ার ইগনোরগুলো সহ্য করেছি আর ওনাকে বিরক্ত করেছি। কিন্তু আর নয়, নাফিয়া কারো ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না। তুমি থাকো তিহান ভাইয়া তোমার মতো, এই নাফিয়ার কোনোদিন তোমায় বিরক্ত করবে না, কোনোদিনই না। তারপরও ভাবতে কষ্টে শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম নাফিয়ার। এই জন্য বলে কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই, কাউকে নিয়ে অতিরিক্ত মায়ায় জড়াতে নেই। চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো, সাথে হাজারো কল্পনা জল্পনা নিয়ে এগিয়ে যেতে লাগলো নাফিয়া। নিজের রুমে ঢুকে লাগাতার এটা ওটা ভেঙে চলেছে তিহান। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে তার। কেন সে একবার পেছন ঘুরে দেখলো না সে কাকে তার মনের কথাগুলো বলছে? টেবিলের উপর থাকা কাচের গ্লাসটা শক্ত করে মুঠো করে নিল সে। রাগে মাথায় আগুন জ্বলছে তিহানের। তবে এই মুহূর্তে রাগের একমাত্র কারণ সে নিজেই, তাই তো আরো বেশি রাগ হচ্ছে তার। হাতের গ্লাসটা এতটাই জোরে চেপে ধরেছে তিহান যে কয়েক মুহূর্তের মধ্যে ওটা ভেঙে তিহানের হাতে ঢুকে যায়।
সাথে সাথে হাত দিয়ে পড়তে লাগলো রক্ত। এমন সময় তিহানের রুমে ঢুকলো রিহা। তিহানের কাণ্ড দেখে দৌড়ে যায় সে তিহানের সামনে। তিহানের হাত ধরে বলে উঠল, এগুলো কি করছিস তুই? হাত ছাড় তুই আমার। এমন কেন করছিস তুই? তোকে আমি আমার হাত ছাড়তে বলেছি রিয়া, এখান থেকে যা তুই। কেন তুই সামান্য ওই মেয়েটার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস? রিহার এবারে কথা শুনে তিহান আরো রেগে যায়। টান মেরে নিজের হাত রিয়ার কাছ থেকে নিয়ে এসে চেঁচিয়ে বলে উঠল সে, তোকে এখান থেকে যেতে বলেছি আমি। আমি তো যা এখান থেকে। এদিকে তিহানের কাজ আর ধমক শুনে ভয়ে কেঁপে উঠল রিহা। এই প্রথমবার তিহান তার সাথে এতটা রেগে কথা বলল, তাও আবার ওই নাফিয়ার জন্য। রিয়ার কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে। রাগ হচ্ছে তার। সারা বাড়ি জুড়ে মিউজিক সিস্টেম বাজার কারণে তেমন কেউ শুনল না তিহানের ভাঙা চোরার শব্দ। রাত 11টা। ওয়াশরুমে ঝর্ণার নিচে বসে অজস্র হারে কেঁদে চলেছে নাফিয়া। পরনে শাড়ি ভিজে একাকার হয়ে গেছে তার। পাক্কা 1 ঘন্টা যাবৎ শাওয়ার নিচ্ছে সে। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, তারপরে চোখের পানি পড়া কমছে না। বুকের ভেতর চাপা কষ্টগুলো চোখের পানির মাঝে বিলীন হয়ে যাচ্ছে। সে কিছুতেই মানতে পারছে না। কয়েক ঘন্টা আগে বাসায় ঢুকেছে নাফিয়া। কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায় সে। আর সেই থেকেই ভিজে চলেছে। অন্যদিকে ওয়াশরুমে দরজার বাইরে নাফিয়ার আম্মু চিন্তিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে নাফিয়া, এত রাতে গোসল করছিস কেন? আম্মুর কথা শুনে হক চকিয়ে উঠল নাফিয়া। একটু স্বাভাবিক কণ্ঠে বলে উঠল সে, বেশি কিছু না আম্মু, প্রচুর গরম লাগছিল তাই আর কি। না, অতক্ষণ শাওয়ার নিবি তুই? আর কতক্ষণ শাওয়ার নিবি তুই? এই তো আম্মু, এখনই বের হচ্ছি। তুমি যাও আম্মু, আমি আসছি। এই তো আসছি। কিছুক্ষণ পর লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো নাফিয়া। পরনে তার প্লাজোর সাথে একটা ব্ল্যাক টি শার্ট। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার সাথে চোখ জ্বলছে, আর অনেকক্ষণ যাবৎ গোসল করায় চোখ লাল হয়ে গেছে নাফিয়ার। ক্লান্ত লাগছে খুব, সাথে শরীরের সমস্ত শক্তিও লোপ পাচ্ছে তার। বিছানায় গা এলিয়ে দিল নাফিয়া। চোখের কোণে আবারও এসে ভর করলো পানি নাফিয়ার। এমন সময় রুমে প্রবেশ করলো নাফিয়ার আম্মু। মেয়েকে এভাবে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল সে, কি হয়েছে তোর, খাবি না? আজকে আর খেতে ইচ্ছে করছে না আম্মু, আমি রাত্রিদের বাড়ি থেকে খেয়ে এসেছি। আমার এখন ঘুম পাচ্ছে, তাই ডিস্টার্ব করো না। বলে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে নাফিয়া। মেয়ের কাজে প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে হয়তো ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে পড়েছে এটা ভেবে নাফিয়ার আম্মু বলে উঠল, ঠিক আছে। শোনো আম্মু, বল। যাওয়ার আগে লাইটটা অফ করে যেও। ঠিক আছে। বলেই নাফিয়ার আম্মু লাইট অফ করে দিয়ে চলে যায়। লাইট অফ করতে পুরো রুম অন্ধকারে ঢেকে গেল। শুধু জানালা ভেদ করে রাতের জ্যোৎস্না ভরা আলো বয়ে আসলো রুমে। বিছানা শুয়ে আকাশটা পরিষ্কার দেখা যায় নাফিয়ার রুম থেকে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাফিয়া আকাশের পানে চেয়ে। চোখ বেয়ে পড়ছে পানি, বুকের ভেতর হাহাকার করছে তার। চোখ বন্ধ করলেই তিহান আর রিয়া জড়িয়ে ধরার প্রতিচ্ছবি ভেসে আসছে বারবার। সবকিছু অসহ্য লাগছে। আজ রাতে কি ঘুম আসবে নাফিয়ার? অপরদিকে এলোমেলোভাবে পড়ে আছে তিহানের রুম। বিছানার চাদর সহ এলোমেলোভাবে ভেঙে চুরে আছে রুমের জিনিসপত্র। হাতের রক্ত জমে হাতেই লেগে আছে তিহানের। বেশ কয়েকবার তাকে ডাকতে এসেছিল রাত্রে, কিন্তু তিহান প্রত্যেকবারই রেগে তাড়িয়ে দিয়েছে তাকে। বেলকনিতে বসে আছে তিহান, হাতে তার সিগারেট। বেশ কয়েকটা শেষ করে ফেলেছে তিহান। আজ রাতটা আদৌ কি শেষ হবে ভেবে পায় না তিহান। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিহান ওই আকাশের দিকে। মনে মনে ভেবে নিয়েছে তিহান কালকে তাড়াতাড়ি ভার্সিটি গিয়ে সবার আগে নাফিয়ার সাথে কথা বলবে সে। কথা বলতে না চাইলে জোর করে কথা বলবে, তারপরও কথা সে বলবেই। এই ভুল বোঝাবুঝি বেশি দিন থাকতে দিবে না তিহান। নাফিয়ার এই ব্যবহারে তিহানের একদমই সহ্য হচ্ছে না, তাই তো ঘুম নেই তার। এই মুহূর্তে মনে হচ্ছে তার সে কতটা ভুল করেছিল নাফিয়াকে ইগনোর করে। মাঝখানে কেটে গেল 7 দিন। এই 7 দিনে দেখা হয়নি তিহানের সাথে নাফিয়ার, কারণ নাফিয়া এই 7 দিনে একদিনও ভার্সিটি যায়নি। অবশ্য যাবে কি করে? 7 দিন জ্বর, সাথে প্রচন্ড মাথা ব্যথার যন্ত্রণায় বিছানা ছেড়ে উঠতে পারেনি নাফিয়া। তিহান অনেকবার চেয়েও পারেনি কথা বলতে নাফিয়ার সাথে। এই 7 দিনে তিহান পুরো পাগল হয়ে গেছে। সাথে অস্থিরতা আর নাফিয়ার ভুল না ভাঙা যন্ত্রণা, সব মিলে অসহ্য মানসিক যন্ত্রণায় ভুগছিল তিহান। আয়নার সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। আজ বহুদিন পর সে ভার্সিটি যাবে। এই 7 দিন কিভাবে যন্ত্রণার কষ্টে কেটেছে নাফিয়ার, সেটা শুধুমাত্র নাফিয়া জানে। আজ সেগুলো ভাবলে আরো কষ্ট লাগে নাফিয়ার। আজ আবার নাফিয়া ভার্সিটি যাবে 7 দিন পর। সে কোনোভাবে আর তিহানের সামনে যেতে চায় না। এখন থেকে তিহানের কাছ থেকে দূরে দূরে থাকবে সে। রাত্রি মৃদুকেও এখন পর্যন্ত কিছু বলেনি নাফিয়া।
আদৌ বলবে কিনা জানা নেই নাফিয়ার। আজকে একটা কমলা রঙের জর্জেট 3 পিস পরেছে নাফিয়া। চুলগুলো সামনে দিয়ে সুন্দর করে সাজিয়ে খুলে দিয়েছে। হালকা মেকআপ দিয়ে চোখে কাজল, সাথে হালকা লিপস্টিক দিয়ে তৈরি সে। আজ অনেক দিন পর সেজেছে নাফিয়া। এমন সময় ফোন বাজলো নাফিয়ার। বরাবরের মতো আজও রাত্রি ফোন করেছে তাকে। নাফিয়া ফোনটা তুলে বলে উঠল, আসছি আমি। ব্যাস এটুকু বলে ফোন কেটে দেয় নাফিয়া। রাত্রিকে কিছু বলার সুযোগই দিল না নাফিয়া। সিঁড়ি বেয়ে নিচে নামছে নাফিয়া। আর তার থেকে কয়েক কদম দূরে ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে খাবার বাড়ছে নাফিয়ার আম্মু। মেয়েকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে মুচকি হেসে বলে উঠল সে, এসেছিস তুই? আম্মু এখন তাড়াতাড়ি খেতে দাও তো আমায়। তারপর আর কি, নাফিয়া চটজলদি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে আরেকজন তিহানও আজকে ভার্সিটি যাবে। রাত্রির কাছ থেকে জেনেছে সে আজকে নাফিয়া ভার্সিটি যাবে। সেই সাথে এক্সাইটিং এ আছে তিহান। আজই নাফিয়ার সাথে কথা বলে সবটা গুছিয়ে নেবে তিহান। এই কয়েকদিন নাফিয়াকে দেখতে না পেয়ে তার অবস্থা কি হয়েছে সবটা বলতে দিচ্ছে তিহান। তার বিশ্বাস সবটা শুনলে নাফিয়ার ভুল বুঝতে পারবে না তাকে। আজকে তিহান একটা ক্রিম আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে ফুল হাতার টি শার্ট পরেছে, সাথে ব্ল্যাক জিন্স। চুলগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে সে। সাথে ঘড়িটা পরে বেরিয়ে গেল তিহান রুম থেকে। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া। বুকের হার্টবিট কয়েকশত বার ওঠানামা করছে। আবারও কষ্ট হচ্ছে নাফিয়ার। বারবার তিহানের মুখটা ভেসে আসছে সামনে। উফ, আর ভাল লাগছে না, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। এসব ভেবে জোরে জোরে শ্বাস ফেলে ঢুকে পড়লো নাফিয়ার ভার্সিটির ভিতর। সামনে এগোতেই সামনে চলে আসলো তিহান। উল্টো দিক দিয়ে হেঁটে এগিয়ে আসছে সে। তাকে দেখে বুকের ভেতর দক করে উঠল নাফিয়ার। কি সুন্দর লাগছে তাকে। তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। তিহান ভাইয়াকে দেখেও না দেখার ভান করে এগিয়ে গেল নাফিয়া। আজ আর কোনো পাগলামি করবে না। এতদিন নাফিয়াকে যেভাবে ইগনোর করেছে নাফিয়াও সেভাবে ইগনোর করবে। অবশ্যই এতে তার কিছু আজ আসবে যাবে না, তবুও নাফিয়া তার মতো করে ভালো থাকতে চায়। আর ভালো থাকবেই বা না কেন, নিশ্চয়ই থাকবে। যে নাফিয়ার জন্য কাঁদে না, নাফিয়া তার জন্য কাঁদবে না। দুপুরের কড়া রোদের মধ্যে সেই মাঠে সে বেঞ্চটায় বসে আছে নাফিয়া। আজ একবারও নাফিয়া জ্বালাতন করেনি তিহানকে। তবে তিহান অনেকবার এসেছিল তার কাছে, আর বরাবরই ইগনোর করেছে নাফিয়া তিহানকে। কিন্তু যতই ইগনোর করুক, নাফিয়া ভালোবাসে তিহানকে। সে কি করে থাকবে তিহানকে ছাড়া, ভাবতেই কষ্ট হচ্ছে তার। তবে যতই কষ্ট হোক, নাফিয়ার জ্বালাবে না তিহানকে। এমন সময় নাফিয়ার পাশে বসে বলে উঠল কেউ, মন খারাপ তোমার? তুমি কি পণ করে রেখেছো আজকে আমার সাথে কথা বলবে না? প্রচন্ড বেগে হতাশ হয়ে কথাটা বলে উঠল সেই মাস্ক পরিধিত সেই ব্যক্তিটি। অনেকক্ষণ যাবৎ সে কথা বলার চেষ্টা করছে নাফিয়ার সাথে, বাট কোনো লাভ হয়নি। নাফিয়া যে চুপ করে বসে আছে, বসেই আছে, কোনো কথা বলছে না। এমন ভাবে আছে মনে হচ্ছে সে দেখতেই পায়নি ছেলেটিকে। ছেলেটি নাফিয়ার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, কি হয়েছে আমায় বলো। নাফিয়া বেশ বিরক্ত হচ্ছে, তাই একটু শান্তি গলায় বলল, প্লিজ উঠুন। লোকটি নাফিয়ার কথা মতো উঠে দাঁড়ালো। তারপর নাফিয়ার পাশে বসে বলল, এখন তাহলে বলো কি হয়েছে তোমার? আমার এই মুহূর্তে কথা বলতে ভালো লাগছে না, তাই প্লিজ বিরক্ত করবেন না। আরে ভালো কেন লাগছে না সেটা তো বলবে। রেগে যা নাফিয়া, চেঁচিয়ে বলে উঠল সে। আপনাকে কেন বলবো? কে হন আপনি আমার? যান এখান থেকে। নাফিয়ার কথা শুনে স্তব্ধ হয়ে যায় ছেলেটি। নাফিয়া আবারও চেঁচিয়ে ওঠে, যাবেন না আপনি? ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। বলে যেই না বেঞ্চের উপর দিয়ে উঠে দাঁড়ালো নাফিয়া, সাথে সাথে নাফিয়ার হাত ধরে ফেললো সে। তারপর মাথা নিচু করে বলল ছেলেটি, সরি, আমারই ভুল হয়েছে। তাহলে যাচ্ছেন না কেন? যান তাড়াতাড়ি। এদিকে ছেলেটিও তার দাঁড়ালো না, চুপচাপ চলে যায় ওখান থেকে। ছেলেটি যেতে স্তব্ধ হয়ে বসে পড়ল নাফিয়া। জোরে কেঁদে উঠল সে। আকাশে মেঘ এসে ভর করেছে অনেক আগে। কালো মেঘের মাছ দিয়ে শুরু হয়ে গেল তুমুল বেগের বর্ষণ। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে নাফিয়া। সাথে চোখের পানি আর বৃষ্টির পানিও একসাথে মিলিয়ে যাচ্ছে। নাফিয়া বৃষ্টিতে ভিজে কাঁদতে লাগলো। কষ্ট হচ্ছে তার, বড্ড কষ্ট হচ্ছে। না, সে কাউকে বলতে পারছে না, আর না কাউকে বলতে চাইছে। অন্যদিকে নিজের গাড়ির কাছে এসেও থেমে যায় ছেলেটি। বৃষ্টিতে সেও ভিজে যাচ্ছে, তারপরও নাফিয়ার দিকে তাকিয়ে আছে সে। নাফিয়ার কষ্ট দেখে তারও ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। একরার যন্ত্রণা নিয়ে ঢুকে পড়ল সে গাড়িতে। তারপর আর একবার নাফিয়ার দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে বিলীন হয়ে গেল বৃষ্টির মাঝে ছেলেটি। বিকেল 5টা। পরন্ত বিকেলের পরন্ত সময়ে ছাদের এক কিনারায় মনমরা হয়ে দাঁড়িয়ে আছে নাফিয়া। চোখের পানি শুকিয়ে গেছে অনেক আগেই। এক দৃষ্টিতে নাফিয়া তাকিয়ে আছে তার সামনে।
তাকাইয়া বড় একটা আম গাছের দিকে। আম নেই তেমন, তবে গাছটা পাতার ভরে আছে খুব। নাফিয়া তাকে কিছু একটা দেখছে মনোযোগ সহকারে, তবে কি দেখছে তা সে নিজেও জানে না। এমন সময় পেছন থেকে তার কাঁধে হাত রাখলো রাত্রি আর মৃদু। আচমকা কারো হাতের স্পর্শ পেতেই অবাক হয়ে পিছনে ঘুরে তাকালো নাফিয়া। রাত্রি আর মৃদুকে এমন সময় এখানে দেখে অবাক হয়ে বলল সে, তোরা? আমরা। এখানে একা দাঁড়িয়ে কি করছিস তুই? মৃদুর কথা শুনে নীরব দৃষ্টিতে তাকালো নাফিয়া মৃদুর দিকে। তারপর হালকা শীতল কণ্ঠে বলে উঠল সে, তেমন কিছু নয়, এমনি দাঁড়িয়েছিলাম। কি হয়েছে তোর? আমার আবার কি হবে? মিথ্যে বলছিস কেন? কিছু তো একটা হয়েছে তোর, বল না আমাদের কি হয়েছে তোর। বল নাফিয়া, কি হয়েছে তোর? আজকে ভার্সিটিতে বসে তেমন কথা বলিসনি তুই, সারাদিন চুপচাপ বসেছিলি, তারপরও দেখলাম ভাইয়ার কথাও একবারও বলিসনি। কি ব্যাপার, হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলি কেন? আমার কি আর কোনো কাজ নেই যে সারাদিন শুধু তোর ভাইরে নিয়েই বসে থাকবো? রাত্রির কথা শুনে হালকা হতাশ হয়ে বলল নাফিয়া। নাফিয়ার কথা শুনে রাত্রি মৃত্যু দুজনেই অবাক। এটা তুই কি বলছিস? দেখ রাত্রি, আর তিহান ভাইয়াকে নিয়ে কোনো কথা হবে না আমাদের মধ্যে। আমি ভুলে যেতে চাই তিহান ভাইয়াকে। নাফিয়ার কথা শুনে রাত্রি নাফিয়ার হাত ধরে বলল, তুই এভাবে কথা বলছিস কেন? আমার কিছু ভালো লাগছে না, যা তোরা। আমাদের তাড়িয়ে দিচ্ছিস? দিচ্ছি, যা তোরা। নাফিয়ার এবারে কথা শুনে রাত্রি মৃত্যু দুজনেই হতাশ চোখে তাকালো নাফিয়ার দিকে। নাফিয়া কিছু না বলে আস্তে ওদের কাছ থেকে সরে এসে ছাদের অন্য কিনারায় দাঁড়ালো। রাত্রি আর মৃত্যু বুঝে গেছে কোনো এক কারণে নাফিয়া রেগে আছে তিহানের ওপর, কিন্তু তারা এটা বুঝতে পারছে না কারণটা কি। হাল ছাড়া পাত্র তো তারা নয়। রাত্রি আর মৃত্যু কিছুক্ষণ দুজনের মধ্যে কথা বলে আবারও দাঁড়ালো নাফিয়ার সামনে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তুই তাড়িয়ে দিলেই যাবো কেন? মানে এটা তুই যতক্ষণ না বলছিস তোর কি হয়েছে ততক্ষণ আমরা যাচ্ছি না। তোরা এমন কেন করছিস? প্লিজ এমন করিস না, তারপর আমি রেগে মেগে আজে বাজে কথা বলে দিব, যেটা তোদের ভালো লাগবে না। তাই বলছি আর থাকিস না তোরা। তোর যা খুশি তুই তাই করতে পারিস, বাট আমরা যাচ্ছি না। কি বলিস রাত্রি? মৃত্যুর কথা শুনে রাত্রিও সায় দিয়ে বলে উঠল, তোর কাছে থেকে সবটা না শোনা পর্যন্ত যাচ্ছি না। বল না প্লিজ, ভাইয়ার সাথে তোর কি হয়েছে? কিছু হয়নি, যা তোরা। এমন করছিস কেন বল, প্লিজ আমাদের বল। তোকে এইভাবে দেখতে ভালো লাগছে না, প্লিজ বল। প্লিজ বল নাফিসা, আমরা তো তোর বন্ধু তাই না? বল প্লিজ। তুই যদি আমাদের না বলিস তোর কি হয়েছে, তাহলে আমি আর রাত্রি তোর সাথে কথা বলবো না। কথা বলবো না, তারপরে তুই একা একা থাকবি। তারপরও নাফিয়া কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল সে। নাফিয়ার কাজে রাত্রি মৃদু দুজনে হতাশ হয়ে বলল, ঠিক আছে, তুই যখন বলবি না তাহলে আমরাও আর থাকবো না তোর সাথে আরই। বলে রাত্রি মৃদু দুজনেই চলে যেতে লাগলো। ওরা দুকদম এগোতেই নাফিয়া ডাকলো ওদের। নাফিয়ার ডাক শুনে দাঁড়িয়ে পড়লো মৃদু আর রাত্রি। হুট করে নাফিয়া ওদের দুজনকে একসাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। নাফিয়া কাঁদছে, এটা যেন রাত্রি মৃদুর বিশ্বাসই হচ্ছে না। তারা বুঝতে পারছে না কি হতে পারে যার জন্য নাফিয়া এভাবে কাঁদছে। কিছুক্ষণ পর, শান্ত হ দোস্ত, আগে বল কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? মৃদুর কথা শুনে নিজেকে সামনে নিল নাফিয়া। তারপর সেদিন রাতের হয়ে যাওয়া ঘটনা সব বলে ওদেরকে। ওরা তো শুনে অবাক। তিহান যেভাবে জেনে বুঝে নাফিয়াকে কষ্ট দিবে এটা বিশ্বাসই হচ্ছে না ওদের। রাত 8টা, বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে তিহান। নাফিয়ার ইগনোর আর জাস্ট সহ্য হচ্ছে না। এই মুহূর্তে তিহান ফিল করছে নাফিয়াকে এতবার ইগনোর করে সে কতটাই না ভুল করেছিল আর কতই না কষ্ট দিয়েছিল। সিগারেটের গন্ধে পুরো ব্যালকনি ভরে গেছে। যে কেউ এখানে আসলে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু সেদিকে তিহানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো তার মতো সিগারেট খেয়েই চলেছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো রাত্রি। তিহানের এমন অবস্থা দেখে অবাক হয় রাত্রি। এসেছিল তো নাফিয়াকে নিয়ে কয়েকটা কথা শোনাতে, কিন্তু রাত্রি তার ওড়না দিয়ে নাক মুখ ঢেকে তিহানের সামনে বসে বলল, এইসব কি ভাইয়া, এগুলো কি করছো তুমি? হঠাৎই রাত্রির কণ্ঠ শুনে রাত্রির দিকে তাকালো তিহান। তারপর বলল সে, তুই এখানে কি করছিস? তুই আমার রুমে ঢুকলি কি করে? তুমি তো দরজা আটকাতে ভুলে গিয়েছিলে। ও এমন কেন করলা ভাইয়া? মানে? আগে রুমে আসো, তারপর বলছি। এখানে আমি শ্বাস করতে পারছি না। এই মুহূর্তে নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে তিহানের। বেশ কিছু না ভেবে আস্তে আস্তে উঠে দাঁড়ালো তিহান। রাত্রি তিহানের হাত ধরে রুমে নিয়ে গেল। তারপর রুমে দরজা আটকে বলল সে,
ভাইয়া তুমি কাজটা একদমই ঠিক করোনি। রাতের কথা শুনে ছলছল চোখে তাকালো তিহান রাত্রির দিকে, কিন্তু কিছু বলল না সে। তিহানের চুপ থাকার মাঝে রাত্রি আবারও বলে উঠলে, তুমি নাফিয়াকে পছন্দ করো না মানলাম ভাইয়া, তাই বলে জেনে বুঝে এইভাবে নাফিয়াকে কষ্ট দেওয়াটা তোমার ঠিক হয়নি। তুমি রিয়া আপুকে ভালোবাসো সেটাও ঠিক আছে, ভালোবাসতেই পারো, তাই বলে নাফিয়াকে ঘরে ডেকে এনে অপমান করলে কেন তুমি? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য কষ্ট পাচ্ছি, এমন করে কেন করলে তুমি এটা ভাইয়া? তুই যেটা ভাবছিস সেটা। আর কিছু বলার আগে রাত্রিকে ডাক দিল তার আম্মু। কোনো এক বিষয় চেঁচাচ্ছে তার আম্মু। রাত্রি আর কিছু বলা বা শোনার আগে চলে গেল, তবে যাওয়ার আগে এতটুকু বলছে যে তুমি তো জানতে ভাইয়া তোমাকেও পাগলের মতো ভালোবাসে। একদমই ঠিক করনি, তুমি অনেক বড় ভুল করেছো ভাইয়া। রাত্রি যেতেই তিহান বলে উঠল, তুইও ভুল বুঝলি নাফিয়ার মতো আমায়। দীর্ঘশ্বাস ছাড়লো তিহান। কি করবে কিছুই বুঝতে পারছে না তিহান। নাফিয়া তো তার সাথে কথাই বলতে চাইছে না, কি করে বলবে সে সবটা। মধ্যরাতের ঘন কালো অন্ধকারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝে কুটকুটে অন্ধকার রুমে মোবাইলে গানটা শুনছে নাফিয়া। আর চোখের কোণে এসে জমেছে পানি। কষ্ট হচ্ছে খুব, তাই তো অন্ধকারে রুমে চুপচাপ শুয়ে আছে সে। সে জানে না এই কান্না আর কষ্ট কবে কমবে তার। তবে এই মুহূর্তে সে উইশ করছে যেন তাড়াতাড়ি তিহানকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে। কিন্তু আদৌ কি পারবে নাফিয়া তিহানকে ভুলে থাকতে? উত্তর মিলে না নাফিয়ার। আদৌ মিলবে কিনা জানে না। আরেকজন মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিহান। নাফিয়ার ছবি দেখছে সে। এই ছবিগুলো তিহান লুকিয়ে লুকিয়ে তুলেছিল ভার্সিটি বসে। তিহান এক দৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমায় কেন ভুল বুঝলে বলো? নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। একবার তো আমার সাথে কথা বলতে পারতে, আমার সামনে এসে জিজ্ঞেস তো করতে পারতে এমন কেন করলে তুমি? আমার কথাগুলো তো একবার শুনতে পারতে তুমি। তুমি কেন বুঝতে পারছো না? তোমার এই ইগনোর যে আমি আর নিতে পারছি না। প্লিজ তাড়াতাড়ি ফিরে আসো আমার কাছে। এতদিন যখন কাছে ছিলে তখন বুঝিনি তোমার শূন্যতা, কিন্তু আজ মনে হচ্ছে তুমি ছাড়া সত্যিই আমি শূন্য। তুমি একবার আমার কাছে ফিরে আসো প্লিজ। আমি আর তোমায় ইগনোর করব না, অনেক ভালোবাসবো দেখো তোমায়, আর কাছ থেকে দূরে করব না দেখো। প্লিজ আমার সাথে একবার কথা বলো, আমার যে শ্বাস আটকে যাচ্ছে প্রায়। বলে জোরে শ্বাস নিল তিহান। তারপর নাফিয়ার ফটোটা বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল। আজ রাতে কি ঘুম হবে তার? বাহিরে ঝুমঝুম শব্দে বৃষ্টি হচ্ছে, সাথে শীতল মেশানো ঠান্ডা বাতাস বইছে। এমনই এক রাতে স্বপ্ন বলেছিল তিহান, আর আজ কিনা সেই স্বপ্ন পূরণ করার আগে সবটা ভেঙে যাচ্ছে। পরের দিন সকাল, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় নাফিয়ার। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে না খেয়ে বেরিয়ে যায় নাফিয়া। বাসায় থাকলে দম বন্ধ হয়ে আসে তার। আনমনে কিছুটা পথ হেঁটে তারপর রিক্সা করে চলে যায় ভার্সিটি। সারাদিন হাসি খুশি মনে পরপর সব ক্লাস শেষ করলো নাফিয়া। আর একটাই ক্লাস আছে, তারপর চলে যাবে নাফিয়া বাসায়। তাই ক্লাসরুমে চুপচাপ বসে আছে নাফিয়া। আজকে একবারও দেখা হয়নি তিহানের সাথে নাফিয়ার। ভার্সিটির গেটের সামনে থামলো একটা বাইক। বাইক থেকে নামলো একটা ছেলে। পরনে তার ব্ল্যাক টি শার্ট, সাথে ব্ল্যাক জিন্স, চোখে ব্ল্যাক চশমা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। ছেলেটি তার চোখে চশমাটা খুলে এক পা করে এগিয়ে যেতে লাগলো। ছেলেটির কাছ থেকে কয়েক কদম দূরে তিহান বাদে সিফাত ওরা বসেছিল। ছেলেটি ওদের দিকে এগিয়ে বলল, এক্সকিউজ মি, আপনারা কি আমায় বলতে পারবেন কমার্সের ফার্স্ট ইয়ারের নাফিয়ার ক্লাসরুমটা কোন দিকে? সিফাত তো ছেলেটির কথা শুনে চরম অবাক হলো। তারপর বেশি কিছু না ভেবেই বলে উঠল সে, এখান থেকে ডান দিকে গিয়ে দ্বিতীয় ফ্লোরের 3rd নাম্বার রুমে। ছেলেটি মুচকে হেসে বলল, থ্যাংক ইউ ব্রো। তারপর মুচকি হেসে চলে যায় ছেলেটি। আর ওরা সবাই কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটির যাওয়ার পানে। সিঁড়ি বেয়ে উপরে উঠছে ছেলেটি। উদ্দেশ্য তার নাফিয়ার রুমটা খুঁজে বের করা। এমন সময় এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল মিতু। তারপর আর কি, যা হওয়া তাই হলো। দ্রুত গতিতে নামতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নেয় মিতু। সাথে সাথে ওকে ধরে ফেলল ছেলেটি। ঘটনাটা হুট করে হওয়াতে কেউই কিছু বুঝতে পারল না, না মিতু আর না ছেলেটি। দুজনের দিকে হা করে তাকিয়ে রইল। এদিকে পেছন থেকে নাফিয়া আর রাত্রি এমন কাণ্ড থেকে হা হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। নাফিয়া ছেলেটির ফেস দেখে অবাক হয়ে বলল, রিক, তুই এখানে কি করছিস রিক? এক প্রকার অবাক হয়ে কথাটা বলে উঠল নাফিয়া রিককে। আর নাফিয়ার কথা শুনে রিক তাড়াতাড়ি মিতুকে ছেড়ে দিয়ে নাফিয়ার সামনে দাঁড়িয়ে বলল, তোকে নিতে এসেছি আমি। কি? কিন্তু তুই আসবি, মা তো বলেনি আমায়। আমি বারণ করেছিলাম খালামণিকে। কি কেন? কেন আবার কি? তোকে সারপ্রাইজ দিব ইউনো। আমি আবার এসব সারপ্রাইজ দিতে খুব ভালোবাসি। একটু স্টাইল নিয়ে কথাটা বলে উঠল রিক।
আর রিকের কথা শুনে নাফিয়া হেসে বলল। তুই আর ঠিক হবি না। হাসল রিক, তারপর বলল, আই নো মাই সুইট হার্ট। রিকের কাছে নাফিয়া হেসে বলল, তুই সত্যি পাগল। হাসল রিক। এদিকে রিক আর নাফিয়ার কাজ আর কথাবার্তা দেখে অবাক হয় মিতু আর রাত্রি। মিতু আর রাত্রি ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ওরা দাঁড়াতে নাফিয়া বলে উঠল রিককে। রিক, মায়েদু, বেস্টু, রাত্রি আর মিতু। রিক নাফিয়ার কথা শুনে ওদের দিকে তাকিয়ে বলে উঠল, হাই, আমি রিক। নাম তো শোনাই হোগা। রিকের কথা শুনে হাসলো মিতু আর রাত্রি। মিতু বলে উঠল, না, শুনিনি তো। মিতুর কথা শুনে রিক বলে উঠল, কেন, নাফিয়া তোমাদের আমার কথা বলেনি কখনো? না তো। রিক অবাক চোখে নাফিয়ার দিকে তাকিয়ে বলল, দিস ইজ নট ফেয়ার। তুই ওদের আমার কথা বলিসনি কেন? নাফিয়া হেসে বলে উঠল, তুই কি কোনো ফিল্মের হিরো নাকি যে তোর কথা সবাইকে বলতে হবে? ব্যাপারটা সেটা না। ব্যাপারটা তাইলে কি শুনি? না মানে বলে রাখলে আমার সেটিংটা একটু তাড়াতাড়ি হয়ে যেত। মানে? তোর মাথা আর আমার চুল। রিকের কথা শুনে হেসে দিল সবাই একসাথে। রিক ওদের দিকে তাকিয়ে বলে উঠল, ওকে লেডিসরা, তোমরা থাকো, আমি তোমাদের বেস্টুকে নিয়ে গেলাম। মিতু আর রাত্রেও বেশ কিছু না বলে উঠল। ঠিক আছে। তারপর নাফিয়া আর রিক চলে গেল। রিক যেতেই মিতু ফট করে বলে উঠল রাত্রিকে, দোস্ত, ক্রাশ খাইছি। মিতুর কথা শুনে রাত্রি অবাক হয়ে বলল। কি? মিতু তার বুকের বাম দিকে হাত রেখে বলল, দিলি তো, পাগল হ্যাঁ দিল দিওয়ানা হ্যাঁ। মিতুর কথা শুনে রাত্রি হেসে বলল। হ্যাঁ? রিকের হাত ধরে ভার্সিটির ভেতর দিয়ে হেসে হেসে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে নাফিয়া। এই একটা ছেলে যে নাফিয়ার সাথে খুব ক্লোজ। নাফিয়া রিকের চেয়ে 2 বছরের ছোট, তবে দুজন এমনভাবে মিশে যেন সেম বয়স। রিক নাফিয়া বড় খালার ছেলে, আর নাফিয়া রিকের ছোট খালার। ওরফে ওরা দুজন কাজিন। আরেকদিকে দূর থেকে নাফিয়া কোনো ছেলের হাত ধরে হাঁটছে দেখে মুহূর্তে মাথা গরম হয়ে যায় তিহানের। একথা নাফিয়া তাকে কষ্ট দিচ্ছে, তার উপর আবার অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলতে বলতে হাঁটছে। রাগে মাথায় আগুন জ্বলছে তিহানের। হাত মুঠো করে নেয় সে শক্ত করে। চল কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা করে নিই। গেটের সামনে এসে কথাটা বলে উঠল রিক। রিকের কথা শুনে নাফিয়া হালকা হেসে বলল, কেন বলতো? আমি জানি তুই ব্রেকফাস্ট করে আসিসনি, তার উপর এখন প্রায় দুপুর 1:30 বাজতে চলেছে। কিছুক্ষণের মধ্যে 2টো বেজে যাবে, তাই বলছি চল, খেতে খেতে কথা বলাও হবে আর তারপর একটু ঘোরাঘুরিও হবে। অনেকদিন হয়েছে কোথাও যাওয়া হয়নি, তাই বেশি কথা না বাড়িয়ে চল তো, আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে দোস্ত। নাফিয়া বেশি কিছু না ভেবে হেসে বলে উঠল, ঠিক আছে চল। নাফিয়ার কথা শুনে রিক খুব খুশি হয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, জিও, এই না হলে মাই সুইট সিস্টার। বলেই নাফিয়ার দুগাল ধরে টান দেয় রিক। তারপর দুজন মিলে খুশি মনে বাইকে বসলো। তারপর চললো তাদের গন্তব্যে। এদিকে দূর থেকে নাফিয়ার কাণ্ড দেখে আরো রেগে যায় তিহান। হাতে মুঠো করে শক্ত করে চেপে ধরল সে। রাগে চোখ লাল হয়ে গেছে তিহানের। একটা বড় রেস্টুরেন্টে খাবার খেয়ে বাইকে করে ঘুরতে বেরিয়ে যায় নাফিয়া আর রিক। চারপাশ দিয়ে শীতল মেশানো ঠান্ডা বাতাস বইছে। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে নাফিয়ার ভেতর। রাস্তার দুপাশ দিয়ে রয়েছে ছোট বড় অনেক গাছপালা, আর সেই গাছ ছায়ার আড়াল দিয়ে এগিয়ে চলছে রিক আর নাফিয়া। একটা সুন্দর নদীর পাড়ে রিক বাইক থামিয়ে দেয়। তারপর নাফিয়ার হাত ধরে একটা সুন্দর বাঁশের তৈরি লম্বা সিঁড়ির মতো একটা জায়গায়, ছোট্ট একটা ছাউনির মতো বাঁশের তৈরি কুড়িঘর আছে সেখানে। নদীর এক কিনারায় পানির ওপর দিয়েই তৈরি সেটা। জায়গাটার মুগ্ধতায় চোখ আটকে যায় নাফিয়ার। নাফিয়া পা ঝুলিয়ে বসে পড়ে সিঁড়ির ওপর। হালকা পানিতে পা ভিজে যাচ্ছে তার। রিকও গিয়ে বসে পড়ে নাফিয়ার সামনে। তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলল সে, কি হয়েছে তোর? আচমকা রিকের মুখে এমন কথা শুনে চমকে উঠল নাফিয়া। হালকা হেসে বলল সে, আমার আবার কি হবে? কিছু হয়নি। আর কিছুই হয়নি। মিথ্যে কেন বলছিস তুই? আশ্চর্য, মিথ্যে কেন বলবো? আমি জানি ইদানিং তুই ঠিক থাকছিস না, সারাদিন রুমের মধ্যে শুয়ে থাকিস। তুই কি কোনো কারণে ডিপ্রেশনে আছিস? এত কিছু তুই কি করে জানলি? নিশ্চয়ই মা বলেছে। বলেছে। দেখ, জীবনে খারাপ সময় আসবে, আবার ভালো সময়ও আসবে, এটা তো স্বাভাবিক, তাই না? তাই বলে সারাদিন মন মরা হয়ে বসে থাকবি, এটা তো ঠিক নয়। আমি কোনো ডিপ্রেশনে নেই রিক, তোরা শুধু শুধুই চিন্তা করছিস। তোর সাথে কি আমার পরিচয় আজকে নাফিয়া? আমি সেই ছোটবেলা থেকে একসাথে আছি, আর তোর ভালো থাকা না থাকা সবই একটু হলেও বুঝতে পারি আমি। তাই খেয়ালি না করে বলে ফেল কি হয়েছে তোর। নাফিয়া রিকের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল,
বলবো, তবে আজকে নয়, কাল। কেন, আজ কি হয়েছে? তোকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম। তার জন্য তো বলবো না। রিক অবাক হয়ে বলল, মানে? মানে এত সুন্দর জায়গায় আমি কাঁদতে চাই না রিক। বিনিময়ে রিকও আরও কিছু বলতে পারল না। সে বুঝে গেছে কোনো ডিপলি পেইনে রয়েছে নাফিয়া। রিক কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ঠিক আছে। মুচকি হাসে নাফিয়া। সামনের প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ল সে। নদীতে বড় বড় ঢেউ বইছে, সাথে ছোট বড় নৌকা চলছে। তাদের থেকে অনেক দূরে ধবধবে সাদা আকাশ, পানির শব্দ, সাথে ঠান্ডা শীতল মিশানো বাতাস, সব মিলে মন হালকা করার জন্য একটা পারফেক্ট জায়গা। চোখ বন্ধ করে নিল নাফিয়া। প্রকৃতিকে ফিল করছে সে। সন্ধ্যা 7টা। সারাদিন ঘুরে ঘুরে শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে আছে নাফিয়া। আজকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে তার নিজেকে। দুপুরের রেস্টুরেন্টে খাবার খেয়ে বাইকে করে ঘুরে ঘুরে এখন বেশ ভালো লাগছে তার। হালকা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে নাফিয়া। এমন সময় হাতে এক প্লেট সিঙ্গারা নিয়ে রুমে ঢুকে বলে উঠল রিক, গরমা গরমা সিঙ্গাড়া কন খায়েগা? আচমকা রিকের ভয় শুনে শোয়া থেকে উঠে বসলো নাফিয়া। তারপর বলল সে, এখন তুই আবার সিঙ্গারা নিয়ে আসছোস? দেখ বইন, মন মরা হয়ে বসে থাকতে আমার কোনো দিনও ভালো লাগে না, আর কাউকে মন মরা হয়ে দেখতেও ভালো লাগে না। তাই প্যারা নাই, চিল। আচ্ছা, তুই কি করে বুঝলি এখন আমার মন খারাপ? জাস্ট গেস্ট। এখন বেশি কথা না বলে সিঙ্গাড়াগুলো খা। আমি নিজ হাতে বানিয়েছি তোর জন্য। তুই বানিয়েছিস? ও মাই গড, দে তাড়াতাড়ি তাহলে। রিকু খুশি মনে দিয়ে দিল রাফিয়াকে সিঙ্গারাগুলো। সারা রাত এটা ওটা আর এনজয়ভাবে কেটে গেল নাফিয়ার। পরের দিন সকালে একটা ইম্পর্টেন্ট ক্লাস থাকায় তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যায় নাফিয়া। রিক্সা থেকে নেমে ভার্সিটিতে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় পেছন থেকে কেউ হাতে রুমাল নিয়ে নাফিসার মুখ চেপে ধরে। ঘটনাটা আচমকা হয়ে যাওয়াতে নাফিয়া কিছুই বুঝতে পারেনি। কিছুক্ষণ ছটফট করে অজ্ঞান হয়ে ঢলে পড়ে নাফিয়া পেছনে ব্যক্তিটির গায়ের উপর। অন্যদিকে পেছনের ব্যক্তিটি নাফিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল, সরি। অন্ধকার একটা রুমে শুধুমাত্র জানালা খোলা একটা জায়গায় হাত বাঁধা অবস্থায় দেয়ালের সাথে ঘেঁষে অজ্ঞান হয়ে বসে আছে নাফিয়া। আর ওর থেকে কিছুটা দূরে বসে আছে তিহান ওর দিকে তাকিয়ে। এই মুহূর্তে তিহান রেগে আগুন হয়ে আছে। একটা ধারালো ছুরি হাতে নিয়ে বসে আছে তিহান। কিছুক্ষণ পর মিটমিট চোখে তাকালো নাফিয়া। নিজেকে এমন একটা জায়গায় আর নিজের অবস্থা দেখে অবাক হয় সে। আশেপাশে তাকালো নাফিয়া। তার থেকে কিছুটা দূরত্বে বসে থাকা তিহানকে দেখে চোখ বড় বড় করে হয়ে যায় তার। নাফিয়ার জ্ঞান ফিরে এসেছে দেখে তিহান একটা রাগী লোক নিয়ে নাফিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, অবশেষে জ্ঞান ফিরল তোমার? এদিকে তিহানের কথা শুনে নাফিয়ার কিছুই বুঝতে বাকি রইল না। তার মানে তখন তিহানই তার মুখে রুমাল ধরে অজ্ঞান করে নিয়ে এসেছে। নাফিয়া রেগে বলে উঠল, আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছেন কেন? কালকের ছেলেটা কে ছিল? তিহানের কথা শুনে নাফিয়া অবাক। কিছুক্ষণের সে ভেবে বলে উঠল, কোন ছেলে? কিসের ছেলে? আর তার চেয়েও বড় ব্যাপার, আমার সাথে কোনো ছেলে থাকলেও তার কথা আপনাকে বলবো কেন? তিহানের রাগে মাথায় রক্ত উঠে যায়। তিহান নিজের রাগকে কন্ট্রোল করে বলল, এত কিছু শুনতে চাইনি। তোর কাছে ছেলেটা কে ছিল? কাল ভার্সিটিতে কোন ছেলের হাত ধরে তুই বেরিয়েছিলি? তিহানের এবারের কথা শুনে নাফিয়ার বুঝতে বাকি নেই তিহান রিকের কথা বলছে। ইস, নিজে অন্য মেয়ের সাথে ঘুরতে পারে, ভালোবাসতে পারে, তাতে দোষ নেই, আর আমি কোনো ছেলের সাথে হাঁটলেই দোষ। কি হলো, কথা বলছিস না কেন? তিহানের ধমক শুনে কেঁপে উঠল নাফিয়া। তারপর বলল, ও আমার যেই হোক, তাতে আপনার কি? আমায় যেতে দিন। তোকে কোথাও যেতে দিব না। অনেক পুড়িয়েছিস আমায়। তিহানের এবারে কথা শুনে অবাক হয় নাফিয়া। পুড়িয়েছি মানে? তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না? দেখুন, ফালতু নাটক করবেন না, আমার এসব ভালো লাগছে না, আমায় যেতে দিন। মুহূর্তে মেজাজ বিগড়ে যায় তিহানের। তিহান নাফিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোর কাছে এসব নাটক মনে হচ্ছে? হুট করে তিহান কাজে ঘাবড়ে যায় নাফিয়া। তারপরও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে উঠল সে, আপনি বাড়াবাড়ি করছেন, কিন্তু আমাকে যেতে দিন। আর আমি তো একটা জিনিস বুঝলাম না, আপনি এইভাবে আমায় ধরে নিয়ে এসেছেন কেন? আপনি থাকুন না আপনার ভালোবাসার মানুষ রিয়াকে নিয়ে। নাফিয়ার কথায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তিহানের। তিহান চেঁচিয়ে বলে উঠল, তুই কেন বুঝতে চাইছিস না? আমি রিয়াকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি। তিহানের কথা শুনে নাফিয়া অবাকের চরম সীমানা পৌঁছে যায়। চোখ বড় বড় করে বলে উঠল সে, কি? তিহান জোরে জোরে শ্বাস ফেলে নাফিয়ার দুগাল আলতোভাবে চেপে ধরে বলল, এটাই সত্যি নাফিয়া, আমি তোকে ভালোবাসি। তুই কেন বুঝতে চাইছিস না আমায়?
সেদিন আমি তোর সাথে কোনো নাটক করিনি, আর চিরকুটটাও নাটক করে দেইনি। আরে আমি তো সেদিন তোকে আমার ভালোবাসার কথাই বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে তোর জায়গায় রিয়া আগে আসলো রুমে আমি বুঝতেই পারিনি। আমি তো তুই ভেবে রিয়াকে প্রপোজ করে ফেলেছিলাম। তিহানের কথা শুনে নাফিয়া কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। তিহান নাফিয়ার গা ছেড়ে দিয়ে আবার বলে উঠল, আমি জানি তোকে এই কথাগুলো প্রথম থেকেই বলে দেওয়া উচিত ছিল আমার। এতবার ইগনোর করা ঠিক হয়নি। বিশ্বাস কর, আমি শুরু থেকেই তোকে ভালোবাসতাম, আর এখনও বাসি। প্লিজ সব অভিমান ভুলে আবার আগের মতো হয়ে যা না। আমার যে তোকে ছাড়া নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়। তোর ইগনোরগুলো যে ধারালো ছুরির মতো আমার বুকে এসে আঘাত করে। প্লিজ আমায় আর কষ্ট দিস না। আমার যে সত্যি খুব কষ্ট হচ্ছে, কেন বুঝতে পারছিস না তুই? তিহানের শেষের কথাগুলো নাফিয়ারও কষ্ট হয়। সেও তো সেম যন্ত্রণায় ভুগছে। হুট করে নাফিয়া তিহানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নাফিয়ার কাজে প্রথমে একটু চমকে গেল, পরক্ষণে নিজেকে সামনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তিহান নাফিয়াকে। এদিকে নাফিয়া কাঁদতে কাঁদতে বলে উঠল, তুই আমায় ভালোবাসোস, এই কথাটা আগে বলতে পারলি না? এই কথাটা বলার জন্য কতবার তোর সাথে কথা বলতে চাইছি আমি। তুই তো আমার সাথে কথা বলতে চাইছিলি না। নিজের বোকামির জন্য এখন নিজেই কষ্ট হচ্ছে নাফিয়ার। নাফিয়া কান্না ভেজা কণ্ঠে বলেই উঠল, তুমি জানো এই কয়টা দিন আমার কতটা কষ্টে কেটেছে? সব জানি আমি, কিন্তু আমার কি দোষ? তুই তো কিছু বলতে দিচ্ছিলি না। তুমি খুব পচা। বলে তিহানের বুকে কিল দিতে থাকে নাফিয়া। নাফিয়ার কাজে তিহান অবাক হয়ে বলল, আরে মারছিস কেন? ব্যথা পাচ্ছি তো। তোমার ব্যথা পাওয়াই উচিত। ঠিক আছে, আই এম সরি। বলে নাফিয়াকে আবারও বুকে জড়িয়ে ধরে তিহান। আর নাফিয়া জড়িয়ে ধরল তিহানকে। অনেক দিনের যন্ত্রণার, অনেক দিনের কষ্টের অবসান ঘটল তিহান আর নাফিয়ার। এখন প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার পালা। আমার হাতের বাঁধনটা কে খুলবে? এদিকে তিহানকে জড়িয়ে ধরে কথাটা বলে উঠল নাফিয়া। তিহান কিছুটা ভরকে গিয়ে বলল, আমি খুলে দিব। তারপর তিহান নাফিয়ার হাতে বাঁধন খুলে দিল। বাঁধন খুলতে নাফিয়া বলে উঠল, তার মানে এতদিন শুধু শুধুই কষ্ট পেয়ে গেলাম? তুই যে বোকা তার জন্য। তিহানের কথা শুনে নাফিয়া কোমরে হাত দিয়ে বলল, কি আমি বোকা? বোকা নয় তো কি, শুধু শুধু নিজেও কষ্ট পেয়েছিস আর আমায়ও কষ্ট দিছস তুই। সেটা ঠিক, সরি জামাই। নাফিয়ার কথা শুনে হাসল তিহান। তারপর শীতল কণ্ঠেই বলে উঠল সে, একটা কথা মাথায় রাখবে সব সময়, যে অনেক সময় আমরা চোখের সামনে যেটা দেখি সেটা সত্যি হয় না। আগে সত্যি মিথ্যের যাচাই করবে, তারপর একটা সিদ্ধান্ত নিবে। বুঝতে পেরেছো? নাফিয়ার গাল টেনে তিহানের কাজে আর কথা শুনে মুচকে হেসে বলল, বুঝতে পেরেছি। এখন তাহলে যাওয়া যাক। তারপর তিহান আর নাফিয়া একে অপরের হাত ধরে এগিয়ে যেতে লাগলো। আজকে তারা খুব খুশি। অনেক দিনে ভালোবাসা আর সত্যি হলো আজ। হঠাৎই তিহান বলে উঠল, এখন তাহলে বলো, কালকের ছেলেটা কে ছিল? তিহানের কথা শুনে নাফিয়া হালকা হেসে বলল, ও রিক, আমার কাজিন। বলতে গেলে আমরা সেই ছোটবেলারই বন্ধু। ও তাই এত হেসে হেসে কথা বলেছিলে? তুমি জানো না রিক কতটা হাসি খুশি ছেলে। তোমার সাথে পরিচয় করিয়ে দিব, দেখো ভালো লাগবে। আমার ছেলে ফ্রেন্ডের ভেতর রিকই একমাত্র যার সাথে আমি খুব ক্লোজ, আর ও আমার সাথে খুব ক্লোজ। ও খুব ভালো, আমার অনেক খেয়াল রাখে। কাল তো আমার জন্য এসেছিল। ওই তোমার কাছ থেকে দূরে যাওয়ার পর সারা দিন মনমরা হয়ে বসে থাকতাম রুমে, তাই মা ওকে ফোন করে আসতে বলেছিল। ও এই মুহূর্তে রিককে নিয়ে ভাবতে চায় না তিহান, তাই হালকা হেসে রিককে মাথাটা থেকে ঝেড়ে ফেলে দিল সে। কারণ আর যাই হোক, নাফিয়া যে তাকে পাগলের মতো ভালোবাসে সে বিষয়ে তিহানের কোনো সন্দেহ নেই। তিহান মুচকি হেসে নাফিয়ার হাতে আলতো করে চুমো কাটে। তিহানের কাছে নাফিয়া অবাক হয়ে বলল, এটি কি ছিল? কিছুই না। তারপর নাফিয়া তিহান হেসে একে অপরকে জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলো। একটা পুরনো বাড়ির ভেতর নিয়ে এসেছিল তার নাফিয়াকে। জায়গাটা পুরাই গাছপালায় ভরা। নাফিয়া আর তিহান তারপর গাড়ি করে চলে গেল। ভার্সিটি মাঠে সেই গাছের নিচে মনমরা হয়ে বসে আছে মিতু আর রাত্রি। এর দুটো কারণ, এক, নাফিয়া আজ ভার্সিটি আসেনি, আর দুই, নাফিয়ার জন্য তাদের খুব কষ্ট হচ্ছে। তারা জানে তিহানের জন্য নাফিয়া এতটা চুপচাপ হয়ে গেছে। গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে রাত্রি আর মিতু। এমন সময় দৌড়ে ওদের সামনে এসে দাঁড়ালো নাফিয়া। ওদের দুজনের মাঝখানে বসে উত্তেজিত কণ্ঠে বলে উঠল সে, ওই তোরা দুজন মনমরা হয়ে বসে আছিস কেন? স্বামী মরছে নাকি তোদের? নাফিয়ার এমন কথা শুনে রাত্রি মিতু দুজনে হকচকিয়ে উঠে বলল, হঠাৎ এত উত্তেজিত কেন তুই? কি হয়েছে? কি হয়নি সেটা বল। নাফিয়ার কথা শুনে রাত্রি মিতু রীতিমতো অবাক হয়ে বলল, মানে উরে দোস্তরা, আজ আমি খুব খুশি। বলেই রাত্রি মিতুর গলা জড়িয়ে ধরলো নাফিয়া।
রাত্রি মিতুর নাফিয়ার কথা আগামাথা কিছুই বুঝতে না পেরে বলে উঠল, তুই কি পাগল হয়ে গেলি? আমারও তাই মনে হচ্ছে। তিহান ভাইয়ার শোকে মনে হয় পাগল হয়ে গেছে নাফিসা। আমি সত্যি পাগল হয়ে গেছি, এত খুশি লাগতে আছে যে কি বলবো তোদের। তার খুশির কারণটা কি? সব বলবো তোদের। তারপর নাফিয়া তার সাথে হয়ে যাওয়ার সব ঘটনা বলল। সব শুনে তো ওরা কি রিয়াকশন দিবে ভুলে গেছে, শুধু হা হয়ে তাকিয়ে রইল নাফিয়ার মুখের দিকে। আর হঠাৎ মিতু দাঁড়িয়ে বলে উঠল, তুই তো তাহলে সত্যি পাগল। ওহ মাই গড, এমন কিছু একটা হতে পারে, এটা তো একদম কল্পনার বাইরে ছিল আমার। তার মানে শেষে কিনা এই শাকচুন্নিটা আমার ভাবি হবে? ও নো। রাত্রির কথা শুনে নাফিয়া হালকা গম্ভীর আওয়াজে বলে উঠল। কি বললি তুই? রাত্রি হালকা হেসে নাফিয়ার গাল টেনে বলল, ওরে মাই ভাবছি, আমি তো ভাবতেই পারছি না। আমার তো ভাবতেই খুশি খুশি লাগতেছে। রাফিয়ার কথা শুনে মুচকি হাসে নাফিয়া। ওদের কথার মাঝখানে মিতু বলে উঠল, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। মিতুর মুখে এমন কথা শুনে রাত্রি নাফিয়া অবাক হয়ে বলল, কেন? না, নাফিসার যখন তিহান ভাইয়ের সাথে বিয়ে হবে তখন তিহান ভাইয়ার লাইফটা পুরো তেজপাতা হয়ে যাবে। আমার তিহান ভাইয়ার জন্য হেব্বি কষ্ট লাগছে রে। মিতুর মুখে এমন হাহামরি কথা শুনে রাত্রি হেসে দিল। আর নাফিয়া মিতুর দিকে তেড়ে এসে বলল, কি বললি তুই? আমি তিহান ভাইয়ের লাইফটাকে তেজপাতা বানিয়ে দিব? তোরে তো আমি। এই রে, পাগলি খেপেছে। রাত্রি, আমায় বাঁচা। এই বলে তুমুল বেগে দিল তোর মিতু আর নাফিয়া মিতুর পিছু পিছু। দাঁড়া কইতেছি, আজ তোর একদিন কি আমার একদিন। আরে বোন, খেপলি কেন? আমি তো মজা করে বলেছি। আমিও মজা করেই তোর পেছনে দৌড়াতে আসি। দাঁড়া কইতেছি। আমি এখন বাসায় যাবো, কাল ছাড়া তোর সাথে মিট করতে আসছি না। তুই বাসায় গেলে তোরে তোর বাসায় গিয়ে মারমু। বোন, মারিস না, আমি এখনো বিয়া করি নাই। তোর বিয়ার গুষ্টি গেলাই। দাঁড়া তুই। মিতু দৌড়ে একদম গেট পর্যন্ত চলে এসে হঠাৎই পিছনে ঘুরে নাফিয়াকে ভেঙচি কেটে বলল সে, নাফিসা হেরো ধরতে আর কিছু বলার আগে সামনে থাকা এক ব্যক্তির সাথে তুমুল বেগে ধাক্কা খায় মিতু। সামনের ব্যক্তিটিও আচমকা এমন কিছু হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই তাল সামলাতে না পেরে পড়ে যায় সে নিচে আর মিতু তার উপরে। আচমকা এমন কিছু একটা হবে এটা একদমই কল্পনার বাইরে ছিল মিতু। ভয়ে চেঁচিয়ে বলে উঠল সে, ও মা গো, আমার কোমর গেল রে। তোমার কোমর নয়, আমার কোমর। নিচের ব্যক্তির মুখের কণ্ঠটা চেনা চেনা লাগতে মিতু তাকালো ছেলেটির দিকে। রিক্তি থেকে হা হয়ে তাকিয়ে বলে উঠল সে, আপনি? আমি। তুমি তো আমার কোমরটাই ভেঙে দিলে মনে হয়। ও সরি, আসলে আমি দেখতে পাইনি আপনাকে। তা দেখবে কেন? চোখ তো সামনে ছিল না তোমার। আরে সরি বললাম তো, রেগে যাচ্ছেন কেন? আগে উঠো আমার উপর থেকে, তারপর বলছি। রিকের কথা শুনে তাড়াতাড়ি ওর উপর থেকে উঠে দাঁড়ালো মিতু। মিতু উঠতেই রিকও উঠে দাঁড়ালো। তারপর জামা কাপড় ছাড়তে ছাড়তে বলল সে, ভার্সিটির ভিতর বসে কাবাডি খেলছিলে নাকি যে ব্যাগের মতো লাফ দিয়ে এসে পড়লে আমার গায়ের উপর? আরে কাবাডি খেলতে যাব কেন, ওই নাফিসা দৌড়াচ্ছিল। ততক্ষণে নাফিয়া আর রাত্রি এসে হাজির ওদের সামনে। নাফিয়া হাসতে হাসতে বলে উঠল, একদম বেশ হয়েছে, আমাকে হেরো বলা না। মাথা চুলকায় মিতু। রিক কিছু বুঝতে না পেরে বলে উঠল, কি হয়েছে রে নাফিয়া? সব বলবো তোকে। আমায় নিতে এসেছিস তো? মাথা নাড়িয়ে বলে রিক। আর রিকের কথা শুনে নাফিয়া হালকা হেসে বলল, তাহলে চল, যেতে যেতে সব বলবো তোকে। রিকও আর কথা বাড়ালো না, মুচকি হেসে বলল সে, ঠিক আছে চল। তারপর নাফিয়া রাত্রি মিতুর কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেল রিকের সাথে। রিক যাওয়ার আগে একবার মিতুর দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেটা মিতু দেখেনি। বিকেল 5টা। ছাদের এক কিনারায় পা ঝুলিয়ে বসে আছে নাফিয়া, আর ওর পাশে বসে আছে রিক অতি আগ্রহ নিয়ে, কারণ এখন নাফিয়া তাকে সব কথা বলবে। রিক ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠল, এখন তো বল, অনেক এক্সাইটিং এ আছে কিন্তু। এত হতাশ হচ্ছিস কেন? হতাশ হবো না, কাল থেকে আমি অপেক্ষায় আছি তোর কি হয়েছে তা জানার জন্য। 1 সেকেন্ড, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর আশিকের কি খবর বলতো? রিকের কথা শুনে নাফিয়া অবাক হয়ে বলে উঠল, কি? আর কি যেন নাম বলেছিলি তুই? হ্যাঁ মনে পড়েছে, তিহান ব্রো। কেমন আছে সে? তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে নাকি? ও এবার বুঝছি, নিশ্চয়ই তিহান ব্রো অ্যাকসেপ্ট করেনি, তাই ঠুস হয়ে পড়ে আছিস।
রিকের কথা শুনে চোখ বড় বড় হয়ে বলে উঠল নাফিয়া। তোর তিহানের কথা মনে আছে? আরে তুই কিছু বললে আমি ভুলে কি করে যাব, আর এক্সাইটিংয়ে না রেখে তাড়াতাড়ি বলে ফেলবই। রিকের কথা শুনে নাফিয়া ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে সব বলতে শুরু করলো রিককে। সাদা ধবধবে মেঘলা আকাশের নিচে বসে আছে তারা। ঠান্ডা শীতল মেশানো বাতাস বইছে, সাথে সূর্যি মামা আর আলোর রশ্মি ধীরে ধীরে কমিয়ে ফেলতে ব্যস্ত। নাফিয়ার সব কথা শুনে রিক হা হয়ে বলল, ওরে এ তো দেখি পুরো সিনেমার কাহিনী। হাসলো নাফিয়া। তারপর আরো কিছুক্ষণ দুজন মিলে গল্প করে চলে গেল নিচে। হ্যাঁ দিল হ্যাঁ মেরা মুঝে হর দম ইয়ে पूछता क्यों है मुझे तुझसे इतना बेवफा, क्यों तेरी हसरत है हर कोशिश है बरकर, मुझे क्यों नाम तेरा ही रहता जुबा, साथी तेरा बन जाओ क्यों है ये जुनून, हर आंसू तेरा पी जाओ दे दो सुकून, हर दिन तुझको चाहूँ तेरी राहत को, अपनी बाहों में तुझको मैं सलामत रखूँ। রাতের জ্যোৎস্না ভরা আলো সন্ধ্যায় হাতে গিটার নিয়ে বেলকনিতে বসে আনমনে গানটা গাইছে তিহান। আজকে সে খুব খুশি, তাই তো খুশি মনে গান গাইছে সে। এমন সময় কফি হাতে বলে উঠল রাত্রি, ভাইয়া আজকে আমি খুব খুশি ভাইয়া। এদিকে কফি হাতে তিহানের পাশে বসে কথাটা বলে উঠল রাত্রি। আর রাত্রির কথা শুনে তিহান অবাক হয়ে বলল, কেন, কি হইছে? কি হয়েছে মানে বিয়া করবো ভাইয়া। কি? থুড়ি বিয়া খামু ভাইয়া। ও এই ব্যাপার, তা কার বিয়া খাবি তুই? কার আবার ভাইয়া, তোমার না ফিয়ার? তিহান অবাক। এভাবে তাকাচ্ছ কেন? হাসলো তিহান। তিহানের হাসির মাঝখানে রাত্রি আবার বলে উঠল, সেদিনের জন্য সরি ভাইয়া। রাত্রির মাথায় হাত বলে দিয়ে মুচকে হেসে বলল তিহান। ইটস ওকে। তারপর দুই ভাই বোন মিলে এটা ওটা নিয়ে গল্প শুরু করে দেয়। পরের দিন ভার্সিটির একটা ক্লাস করে বেরিয়ে যায় নাফিয়া, কারণ তিহান তাকে যেতে বলেছে। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া, কারণ তিহা তাকে এখানে দাঁড়াতে বলেছিল। এমন সময় মাথায় হেলমেট করে বাইক চালাতে চালাতে নাফিয়ার সামনে এসে থামলো তিহান। নাফিয়া তিহানকে দেখে মুচকে হেসে বলল, কি বলবে তুমি আমায়? তিহান আর মাথায় হেলমেটটা খুলে বলে উঠল, কিছু বলবো না তো। তিহানের কথা শুনে নাফিয়া অবাক হয়ে বলল, কিছু বলবে না যখন, তাহলে ক্লাস মিস দিয়ে এখানে ডাকলে কেন? আগে বাইকে ওঠ, তারপর বলছি। কি? তুই কি কানা নাকি? না মানে বেশি মানে না করে তাড়াতাড়ি উঠে পড়ো বাইকে। নাফিয়া আর কথা না বাড়িয়ে উঠে পড়লো বাইকে। আজকে নাফিয়া একটা সাদা রঙের জর্জেট থ্রি পিস পরেছে, সাথে চুলগুলো উঁচু করে বাঁধা, চোখে কাজল, ঠোঁটে লাল রঙের লিপস্টিক আর হালকা মেকআপ। আর তিহান হোয়াইট রঙের টি শার্ট আর ব্ল্যাক জিন্স। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। নাফিয়া বাইকে উঠে বলে উঠল, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবি। এতটুকু বলে গাড়ি স্টার্ট দেয় তিহান। এদিকে নাফিয়া পড়েছে বিপদে। তিহানকে ধরবি কি ধরবে না বুঝতে পারছে না সে। নাফিয়ার অসুস্থতা দেখে তিহান বলে উঠল, এত না ভেবে ধরে বস আমায়। ব্যাস, অনুমতি পেয়ে গেছে নাফিয়া। মুচকি হেসে তিহানের কাঁধ ধরে বসলো সে। তিহানও আর বেশি কিছু না ভেবে এগিয়ে বলতে শুরু করলো। একের পর এক গাছপালায় ঘেরা রাস্তার টপকে এগিয়ে যাচ্ছে তিহান। আর পেছনে নাফিয়া অপলকভাবে তাকিয়ে তাকিয়ে আশেপাশের পরিবেশ দেখছে, আর খুব ভালো লাগছে। আর তার সেই ভালো লাগাটাই ফুটে উঠেছে তার মুখে। তিহান নাফিয়ার মুখ বাইকের সামনে থাকা আয়নার থেকে মুচকি হাসছে। সে তো এটাই চাইছে, নাফিয়া অল টাইম খুশি থাকুক। মুক্ত আকাশের নিচ দিয়ে বাইকে করে চলছে তারা। মাঠ ঘাট ছোট বড় অসংখ্য খালবিল দিয়ে পাড়ি জমাচ্ছে তারা। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর হঠাৎই তিহান বাইক থামিয়ে দেয়। তারপর নাফিয়াকে বলল সে, বাকিটা পথ হেঁটে যাব আমরা। মাথা নাড়ায় নাফিয়া। তারপর তিহান নাফিয়ার হাত ধরেই হাঁটতে থাকে। শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে রাত্রি আর মিতু, কারণ মিতু কিছু ড্রেস কিনবে। হঠাৎই রাত্রি বলে উঠল, ভিতরে ঢুকবি না কি ওইখানেই দাঁড়িয়ে থাকবি? আরে দাঁড়া না, দেখি তো আগে। আরে এখান থেকে তো কিছুই দেখা যায় না নাকি? তা অবশ্য ঠিক বলছিস, চল। তারপর মিতু রাত্রির হাত ধরে চললো শপিং মলের ভিতর। একের পর এক ড্রেস দেখছে মিতু। কোনটা রেখে কোনটা কিনবে বুঝতে পারছে না সে, কারণ প্রায় সব ড্রেসে তার ভালো লাগছে। মিতুর কাণ্ড দেখে রাত্রি বলে উঠল, বইন তুই কিছু কিনবি নাকি, খালি দেখেই যাবি? কোনটা নিবি বলতো? সবগুলোই তো ভালো লাগছে। আগে একটা ট্রাই করে আয়। এটা ঠিক বলছিস, কোনটা ট্রাই করে বলতো? ওই লালটা দেখতে পারিস। তারপর রাত্রির কথা মতোই লাল রঙের গাইন দিয়ে রাত্রি চলে চেঞ্জিং রুমে। আর রাত্রি অপেক্ষা করতে লাগলো কখন রাত্রি আসবে। হঠাৎ রাত্রি একটা ঘড়ির দোকানের দিকে চোখ গেল। রাত্রি এগিয়ে গেল সেদিকে।
একটা সুন্দর সাদা পাথরের হাতের ঘড়ি পছন্দ হলো রাত্রির। রাত্রি দোকানদারকে ঘড়িটাকে দেখিয়ে বলল, ওটার দাম কত? সরি ম্যাম, ওটা বিক্রি করা হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই কোয়ালিটি আরেকটা ঘড়ি দেখান। সরি ম্যাম, ওটার একটাই ছিল। মন খারাপ হয়ে যায় রাত্রির। অসম্ভব ভালো লেগেছিল তার ঘড়িটা। রাত্রি কিছুটা মন খারাপ নিয়ে বলল, আচ্ছা, একদম সেম ঘড়িটা কি আর পাওয়া যাবে না? দোকানদার কিছু বলার আগে পেছন থেকে একটা ছেলে বলে উঠল, আপনার কি ঘড়িটা খুব বেশি পছন্দ হয়ে গেছে? রাত্রি দোকানদার বলেছে ভেবে আনমনে বলে উঠল, খুব। ও কিন্তু কি করার, ঘড়িটা তো অন্য কেউ কিনে নিয়েছে। জানি, কিন্তু আপনি চাইলে নিতে পারেন। কথাটা শুনে রাত্রি উত্তেজিত কণ্ঠে পেছনে ঘুরে বলে উঠল, সত্যি? রাত্রি পিছনে ঘুরে একটা ছেলেকে দেখে চমকে উঠল। আমতা আমতা করে বলে উঠল সে, আপনি কে? আমি আসলে ওই ঘড়িটা আমি কিনেছিলাম আমার বোনের জন্য। ও কিন্তু আপনার যখন এত পছন্দ হয়েছে তাহলে আপনি ওরা নিতেই পারেন। কিন্তু ইটস ওকে। তারপর দোকানদারের দিকে তাকিয়ে বলল, ওটা ওনার নামে বিল পে করুন। ঠিক আছে স্যার। তারপর রাত্রির দিকে তাকিয়ে ছেলেটি বলল, এবার খুশি তো আপনি? হালকা হাসলো রাত্রি। তারপর বলল, থ্যাংক ইউ। মেনশন নট। এমন সময় ডাক দিল মৃত রাত্রিকে। রাত্রি আর কথা না বাড়িয়ে ছেলেটির দিকে তাকিয়ে বাই বলে চলে যায়। আর ছেলেটি রাত্রির দিকে তাকিয়ে মুচকি হাসলো। একটা ছোট্ট বাঁশের তৈরি ছাউনি দিয়ে ঘেরা ছোট্ট কুড়ে ঘরে বসে আছে নাফিয়া। আর তিহান নাফিয়ার কোলে মাথা দিয়ে নিশ্চিন্তে চোখ বন্ধ করে শুয়ে আছে। আনমনে নাফিয়া তিহানের মাথায় বিলি কাটছে। এই মুহূর্তে তিহান নাফিয়া দুজনে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। মেঘলাচ্ছন্ন আকাশ, সাথে কুড়ে ঘর জানলা ভেদ করে আসা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে ফুরফুরে একটা মোমেন্ট। হঠাৎই নাফিয়া সেই মাস্ক পরিধিত ছেলেটার কথা মনে পড়ল। সেদিন একটু বেশি বাজে ব্যবহার করে ফেলেছিল সে। নেক্সট দেখা হলে সরি বলে দেবে নাফিয়া। আচ্ছা, আমি যদি তিহান ভাইকে বলি ছেলেটার সাথে কথা বলিয়ে দিতে, তাহলেই তো হয়ে যাবে। এসব ভেবে হঠাৎই বলে উঠল নাফিয়া, একটা কথা বলবো ভাইয়া? না। তিহানের কথা শুনে নাফিয়া অবাক হয়ে বলল, কেন? আজ থেকে তুই আমায় ভাইয়া ডাকলে তোর কোনো কথাই শুনবো না আমি। তিহানের কথা শুনে নাফিয়া অবাক হয়ে বলল, ও এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আর তোমায় ভাইয়া ডাকবো না। এখন বল কি বলবি? তোমাদের ক্লাসে কি কোনো মাস্ক পরিহিত ছেলে আছে? নাফিয়ার কথা শুনে হকচকে উঠল তিহান। শোয়া থেকে উঠে বসলো সে। তারপর বলল তিহান, কি? কে? না মানে ছেলেটা ভার্সিটিতে সব সময় মাস্ক আর কালো চশমা পরে যায়, তোমাদের ক্লাসেই পড়ে। ও আছে তো, কি হয়েছে? না মানে ছেলেটার সাথে একটু কথা বলিয়ে দিবে আমায়? কেন? না মানে সরি বলতাম। কেন, কি করছস তুই? তারপর ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে সেদিনের হয়ে যাওয়ার সব ঘটনা বলল তিহানকে। নাফিয়ার কথা শুনে তিহান বলে উঠল, তোকে আমারও কিছু বলার আছে। বলো না। তিহান কিছু বলবে, এরই মধ্যে মেঘের গর্জন দিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। নাফিয়া তো বৃষ্টি দেখিয়ে চলে যায় বাইরে। বৃষ্টি বরাবরই ভালো লাগে তার। নাফিয়া গিয়ে দাঁড়িয়ে পড়লো কুড়িঘরের দরজার সামনে। হাত বাড়িয়ে দিল সে বাহিরের দিকে। বৃষ্টির ফোঁটা এসে পড়তে লাগলো নাফিয়ার হাতে। ভালো লাগছে তার। এমন সময় পেছন থেকে নাফিয়াকে জড়িয়ে ধরে ওর হাতের নিচ দিয়ে ওর হাত ধরলো তিহান। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে হালকা কেঁপে উঠল নাফিয়া। পরক্ষণে মুচকি হাসল সে। হঠাৎই তিহান নাফিয়ার কানের কাছে তার মুখ দিয়ে বলল, আজ শ্রাবণ মেঘের বর্ষণ দিনে তোমার কানে কানে বলছি মায়াবিনী, তোমায় বড্ড বেশি ভালোবাসি। প্লিজ কখনো ভুল বুঝে দূরে সরে যেও না আমার, না হলে সত্যি পাগল হয়ে যাব আমি। তোমায় যে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি মায়াবিনী। তিহানের কথা শুনে নাফিয়ার শরীর শিহরিত হয়ে যায়। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার ভিতর। হুট করে নাফিয়া তিহানের দিকে ঘুরে একটু উঁচু হয়ে ওর কানে কানে বলল, আমিও তো তোমায় অনেক ভালোবাসি, কেন ছেড়ে যাব তোমায়? তুমি কখনো অভিমান করে দূরে সরে যেও না। শাস্তি দিও, মেনে নেব, কিন্তু প্লিজ কখনো ছেড়ে থাকার কথা সিদ্ধান্ত নিও না। তোমায় এত এত ভালোবাসি আমি। বলে নাফিয়া খুব শক্ত করে জড়িয়ে ধরে তিহানকে। তিহানও মুচকি হাসে জড়িয়ে ধরল নাফিয়াকে। এক অজানা ভয় এসে গ্রাস করলো তাকে। নাফিয়া ভুল বুঝবে না তো তাকে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে মেঘের গর্জন, সব মিলিয়ে এক অসাধারণ মোমেন্ট। মাঝখানে কাটলো দুদিন। নাফিয়া ইদানিং ওই মাস্ক পরিহিত ছেলেটার কথা ভাবছে খুব। তার সাথে তিহানকেও বারবার বলছে সে ছেলেটার সাথে একবার কথা বলে দিতে, কারণ নাফিয়া ভেতর ভেতর এক আনইজি ফিল হচ্ছে। সরি বলতে না পারলে ভালো লাগবে না তার। এমন সময় ফোনটা বেজে উঠলো তার। নাম্বারটা দেখে তার মনে পড়ে গেল এটা তো সেই মাস্ক পরিহিত ছেলেটার নাম্বার। এই মুহূর্তে নাফিয়া ছেলেকে বোকা ছাড়া কিছুই মনে হচ্ছে না। ছেলেটার নাম্বারই ছিল তার কাছে। একবার নাম্বারটা কথা মাথায় আসলো না তার।
নাফিয়া নিজের মাথায় একটা চাটি মেরে ফোনটা তুলে বলে উঠল। হ্যালো। অপর পাশে ব্যক্তি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমরা কি সেদিনের সেই জায়গাটায় মিট করতে পারি? ছেলেটি যে হুট করে এমন কিছু বলবে এটা একদমই অজানা ছিল নাফিয়ার। বেশি কিছু না ভেবে বলে উঠল নাফিয়া, ঠিক আছে, আমারও কিছু বলার আছে আপনাকে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। এতটুকু বলতেই ফোনটা কেটে দেয় মাস্ক পরিচিত সেই ছেলেটি। এদিকে নাফিয়া কিছুটা বিস্ময় নিয়ে বলল, আমার সাথে ওনার কি কথা থাকতে পারে না? পরের দিন কড়া রোদ্দুরের মাঝখানে ছায়াময় গাছের নিচে সেই বেঞ্চটাতে বসে আছে নাফিয়া। অপেক্ষা করছে সেই মাস্ক পরিচিত ছেলেটার জন্য। এক্সাইটিংয়ে আছে, না জানি ছেলেটি কি বলে তাকে। নাফিয়া তিহানকেও বলেছে আসতে, তিহানও বলেছে আসবে, কিন্তু এখনও খবর নেই। বুক কাঁপছে নাফিয়ার। কেন কাঁপছে জানা নেই তার। জোরে জোরে শ্বাস ফেলল সে। এমন সময় মাস্ক পরিচিত সেই ছেলেটি বলে উঠল, এতক্ষণ ওয়েট করানোর জন্য সরি। নাফিয়াও বেশি কিছু না ভেবে বলল। মাস্ক পরিচিত ছেলেটি এসে বসলো নাফিয়ার পাশে। ছেলেটি কিছু বলার আগে নাফিয়া বলে উঠল, আই এম সো সরি ভাইয়া, সেদিন আমার আপনার সাথে ওইভাবে রুডলি ব্যবহার করা উচিত হয়নি। আসলে সেদিন। আর কিছু বলার আগে মাস্ক পরিচিত ছেলেটি বলে উঠল, আর কিছু বলতে হবে না, সব জানি আমি। এদিকে ছেলেটির কথা শুনে নাফিয়া অবাক হয়ে বলল, আপনি সব জানেন মানে? কি জানেন আপনি? সবই বলবো তোমায়, তার জন্যই তো ডাকা আজকে। নাফিয়া রীতিমতো অবাক হচ্ছে ছেলেটির কাজে। অবাক দৃষ্টিতে তাকালো নাফিয়া ছেলেটির দিকে। হুট করে ছেলেটি নাফিয়ার হাত ধরে ফেলল। আচমকা এমন কিছু হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না নাফিয়া, কিন্তু কিছু বলল না সে, কারণ ছেলেটির হাতের স্পর্শ কেমন যেন লাগছে নাফিয়ার। তার ছোঁয়া বড্ড চেনা চেনা লাগছে নাফিয়ার। নাফিয়া কিছুক্ষণ ছেলেটির দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কে বলুন তো? নাফিয়ার এমন প্রশ্নে বিস্ময় হয় ছেলেটির। নাফিয়ার হাত ছেড়ে দিয়ে বলল সে, আমি কে সেটা জানলে তুমি অবাক হয়ে যাবে। নাফিয়া ছেলেটির কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো ছেলেটির দিকে। তারপর বলল সে, মানে? ছেলেটি ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, প্লিজ আমায় ভুল বোঝো না। আমি যেটা করেছি সেটা শুধুই তোমার সাথে কথা না বলে থাকতে পারতাম না, তার জন্য করেছি। ছেলেটির কথার আগা মাথা কিছু বুঝতে না পেরে নাফিয়া বলে উঠল, আপনি কি বলছেন বলুন তো? আমার মাথায় কিছুই ঢুকছে না। বলছি, তুমি আমায় দেখতে চেয়েছিলে না, আমি কেমন দেখতে তা জানতে চেয়েছিলে না। আজই তোমায় দেখাবো আমি আমায় কেমন দেখতে। নাফিয়া ছেলেটির কথা শুনে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, সত্যি? হুম। তাহলে দেখান। নাফিয়ার কথা শুনে ছেলেটি আস্তে আস্তে তার চোখের কালো চশমাটা খুলতে লাগলো। নাফিয়া অতি আগ্রহে তাকিয়ে রইল ছেলেটার দিকে। আস্তে আস্তে চোখে চশমা খুলে রাখতেই চোখ দেখে নাফিয়া চমকে দাঁড়িয়ে পড়লো। চোখ বেরিয়ে আসার উপক্রম তার। ছেলেটি জানতো নাফিয়া এমন রিয়াকশনই দেবে। আস্তে আস্তে মুখের মাস্ক খুলে ফেললো। ছেলেটি পুরো ফেস দেখে নাফিয়া রিয়াকশন দেবে কি বুঝতে পারছে না, কারণ ছেলেটি আর কেউ নয়, আমাদের তিহান। নাফিয়া তিহানকে দেখে অবাক হয়ে বলল, তুমি? নাফিয়ার কথা শুনে তিহান দাঁড়িয়ে নাফিয়ার হাত ধরে বলল, আমি। তার মানে এতদিন তুমি আমার সাথে মাস্ক পরে কথা বলতে, আমাকে না চেনার অভিনয় করে গেলে, কিন্তু কেন? তিহান মাথা নিচু করে বলল, বিশ্বাস করো, আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো ঠিক হয়নি। আসলে আমি তো আগেই বলেছি, শুরু থেকেই তোকে আমি ভালোবাসতাম, কিন্তু বলিনি। আর এই না বলার জন্য এইভাবে তোর সামনে আসতাম, কারণ রিয়েলি আসলে তো তুই বুঝে যেতিস যে আমিও তোকে ভালোবাসি। তাই বলে এইভাবে? বিশ্বাস কর, এটা করার পিছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি তো জাস্ট তোর পাশে বসে কথা বলার জন্যই এমনটা করেছি। সরি। টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে তিহানের। তার উপর নাফিও কিছু বলছে না, চুপ করে আছে। তাহলে কি তিহান যেটা ভেবেছিল সেটাই হতে চলেছে? বাসা থেকে জরুরি ফোন আসায় ভার্সিটি থেকে বেরিয়ে যায় মিতু। হুট করে কেন তাকে ডাকলো বুঝে উঠতে পারছে না মিতু। তার উপর সে রিক্সা পাচ্ছে না, কি করবে কিছুই বুঝতে পারছে না মিতু। এই কাজের সময় যদি কোনোদিন রিক্সা পাওয়া যায়, শালারা মনে হয় সব বাসায় বসে আছে। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে কথাটা বলল মিতু। এমন সময় এখানে এসে বাইক নিয়ে হাজির হয় রিক। রিক মিতুকে দেখে বলল, এই তুমি এখানে কি করছো? ভার্সিটি যাওনি? আচমকা পেছন থেকে কারো মুখ থেকে এমন কথা শুনে চমকে উঠল মিতু। পেছন ফিরে রিককে দেখে বলল সে, আপনি? আমি। কিন্তু তুমি এখানে কি করছো? না মানে বাসায় যাচ্ছি। ও, ক্লাস না করে চলে যাচ্ছ? যে এখনো তো ভার্সিটির ক্লাস শেষ হয়নি। আর বলবেন না, হুট করে বাসা থেকে ফোন এসেছে, বাসায় যেতে বলেছে, তাই যাচ্ছি। তার উপর আবার রিক্সা পাচ্ছি না। ও। হঠাৎই রিক বলে উঠল,
তুমি কিছু মনে না করলে আমি তোমায় ড্রপ করে দিই তোমার বাসায়। রিকের কথা শুনে উত্তেজিত কণ্ঠে বলল মিতু। তাহলে তো খুব ভালো হয়। প্লিজ প্লিজ চলুন। আর আমার হেল্প করার জন্য আপনাকে এত বড় থ্যাংক ইউ। বলে মিতু গিয়ে বসে পড়ল রিকের পেছনে। মিতুর কাজ দেখে রীতিমতো অবাক হয় রিক। আনমনে বলে উঠল সে, এই তো দেখি আমার চেয়েও ফাস্ট, মিলে গেলে জমবে ভালো। হেসে উঠল রিক। আপনি কি কিছু বললেন? না না, চলো তাহলে যাওয়া যাক। তারপর রিক আর মিতু চলল একসাথে। কি হলো, তুমি কোনো কথা কেন বলছো না? একরাশ নীরবতা ভেঙে কথাটা বলে উঠল তিহান নাফিয়াকে। কিন্তু তিহানের কথা শুনে নাফিয়ার কোনো রিয়েকশনই দেখতে পেল না তিহান। নাফিয়ার কাজে আরো ঘাবড়ে যায় তিহান। তাই আবারও বলে উঠল সে, প্লিজ আমায় ভুল বোঝো না। আমি মানছি আমি যেটা করেছি সেটা করা ঠিক হয়নি। সরি নাফিয়া, ভুল হয়ে গেছে। এবারও চুপ করে রইল নাফিয়া। প্লিজ এবার অন্তত কিছু বলো, আমায় মারো বকো, কিন্তু কথা বলা বন্ধ করিস না প্লিজ। হঠাৎই নাফিয়া উচ্চ স্বরে হেসে দিল। নাফিয়ার কাজে অবাকের চরম সীমানা পৌঁছে গেল তিহান। সে বুঝতে পারছে না নাফিয়ার হাসার কারণ। নাফিয়া হাসতে হাসতে বলে উঠল, তুমি কি ভেবেছো তুমি আমার এত কাছে আসবে, মুখে মাস্ক পরে আমার সামনে কণ্ঠ বদলে কথা বলবে, আর আমি তোমায় চিনতে পারবো না? আমি তো তোমায় সেদিনই চিনতে পেরেছিলাম, যেদিন তুমি গাড়ির সামনে থেকে টান মেরে আমাকে তোমার বুকে জড়িয়ে ধরেছিলে। শুধু একটু ডাউট ছিল, যেটা আজকে শেষ হয়ে গেল। তুমিও না আসলেই পাগল। বলে উচ্চস্বরে হেসে দিল নাফিয়া। আর নাফিয়ার হাসি দেখে তিহান বোকা বনে গেল। তারপর বলল সে, তার মানে তুই সব জেনে আমার সামনে এতক্ষণ নাটক করছিলি? তা নয়তো কি, আসলে তোমার টেনশনে দেখতে ভালোই লাগছিল আমার। তোর ভালো লাগছিল আর আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। হেসে দিল নাফিয়া। নাফিয়ার হাসি দেখে তিহান নাফিয়ার দিকে তেড়ে এসে বলল, তুই এখনো হাসছিস? তোরে তো আমি। বলে দৌড় লাগালো তিহান নাফিয়ার দিকে। আর নাফিয়াও তিহানের কাজ রেখে দিল দৌড়। আর নাফিয়াও তিহানের কাজ দেখে দিল দৌড়। বর্তমানে তিহান নাফিয়ার পেছনে আর নাফিয়া তিহানের সামনে। পুরো মাঠ জুড়ে ছুটোছুটি করছে তিহান আর নাফিয়া। আজকের এই মুহূর্তে দুজনের ঠোঁটেই আছে প্রশান্তির হাসি। হঠাৎই তিহান নাফিয়ার হাত ধরে দিল টান। সাথে সাথে নাফিয়া এসে পড়ল তিহানের বুকের উপর। নাফিয়া ঘাবড়ে গিয়ে বলে উঠল, এটা কিন্তু ঠিক হলো না। হাসার আগে মনে ছিল না? না মানে ভুল হয়ে গেছে, আমি আর হাসবো না, সত্যি বলছি। তাই নাকি? আমাকে টেনশনে রেখে হাসতে খুব মজা লাগছিল তোর, তাই না? ওই একটু আর কি। হঠাৎই নাফিয়া বলে উঠল, রিক তুই? সাথে সাথে তিহান নাফিয়াকে ছেড়ে দেয়। তিহানের কাছ থেকে ছাড়া পেতে নাফিয়া দেয় দৌড়। আর যেতে যেতে বলে, আবার কাল দেখা হবে জানেমান। বলে একটা ফ্লাইং কিস ছুড়ে মারলো তিহান নাফিয়ার দিকে। নাফিয়ার কাজে তিহান বুকে হাত দিয়ে শুয়ে পড়ল খোলা মাঠের সবুজ ঘাসের মাঝে। রিকের বাইক এসে থামলো মিতুদের বাসার সামনে। চটজলদি মিতু নেমে পড়লো বাইক থেকে। তারপর তাড়াতাড়ি রিককে ধন্যবাদ দিল। ছুটলো সে বাড়ির ভেতর। বাড়ির ভেতর ঢুকতেই মিতুর আম্মু এসে বলল, তুই চলে এসেছিস? কি হয়েছে, আমায় তোমরা জরুরি ডাকলে? মিতুর কথা শুনে মিতুর বাবা বলে উঠল, তোমায় দেখতে ছেলেপক্ষ আসবে, তাই তাড়াতাড়ি রুমে গিয়ে তৈরি হয়ে আসো। হুট করে এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। অবাক হয়ে বলল মিতু, তোমরা তো আমায় বলনি আগে এমন কিছুর কথা। আসলে হুট করেই সবটা হয়ে গেছে, তাই তোমাকে জানানো হয়নি, কিন্তু এখন তো জেনে গেছো, তাই হেলি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। কিন্তু বাবা। আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। একরাশ রাগ নিয়ে হনহনিয়ে উপরে উঠে গেল মিতু। আর মিতুর পেছনে পেছনে চলল মিতুর আম্মু। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না আম্মু। এক প্রকার রেগে কথাটা বলল মিতু তার মাকে। আর মিতুর মা মিতুর কথা শুনে হতাশ হয়ে বললেন, এমন করিস না, তোর বাবা ওনাদের কথা দিয়েছেন, আর ওনারা তো বিয়ে করতে আসছে না, তোকে দেখেই চলে যাবে। সে যাই হোক, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। এমন করিস না, তোর বাবা কিন্তু খুব রেগে যাবে, তাই জেদ না করে তাড়াতাড়ি তৈরি হয়ে আয় নিচে। বলে চলে যায় উনি। আর মিতু একরাশ রাগ নিয়ে বসে পড়ল বিছানায়। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। কিছু একটা ভেবে ফোনটা হাতে নিল মিতু। তারপর ডায়াল করলো নাফিয়ার নাম্বারে। রিক্সা করে বাড়ি ফিরল নাফিয়া। হঠাৎই ফোনটা বেজে উঠতে ব্যাগ থেকে ফোনটা বের করে নিল সে। উপরে মিতুর নাম দেখে চটজলদি ফোনটা তুলে নিয়ে বলল সে, বল দোস্ত, আমারই বাঁচা। মিতুর মুখে এমন কথা শুনে অবাক হয় নাফিয়া। কিছুটা ঘাবড়ে গিয়ে বলল সে, কি হয়েছে তোর? দোস্ত, বাবা আমার বিয়ে ঠিক করেছে, আজকে ছেলেপক্ষ দেখতে আসবে, কিন্তু আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না, কারণ আমি রিককে ভালোবাসি। প্লিজ বোন, কিছু একটা কর। মিতুর কথা শুনে নাফিয়ার চোখ বড় বড় হয়ে যায়।
কি তুই রিককে ভালোবাসিস? কেমনে কি হলো? দোস্ত, সেদিন প্রথম দেখা রিককে ভালো লাগে আমার, আর সেই ভালো লাগা ভালোবাসার রূপ নিয়েছে। প্লিজ তুই কিছু কর, না হলে যে ভালোবাসি বলার আগে ব্রেকআপ হয়ে যাবে। মিতু কথা শুনে বলল রাফিয়া। শান্ত হ তুই, আমি রিকের সাথে কথা বলে দেখছি। আর আপাতত তুই সেজে গুজে পাত্রপক্ষের সামনে বস, তারপর দেখছি। ঠিক আছে দোস্ত। বলেই ফোনটা কেটে দেয় মিতু। নাফিয়ার কথা শুনে মিতু শান্ত হয়, তারপর নিজেকে ঠিক করে সেজে গুজে চলে যায় নিচে। ব্ল্যাক রঙের একটি শাড়ি পরেছে সে, চুলগুলো বেনুনি করে হালকা মেকআপ দিয়ে তৈরি মিতু। হতভম্ব হয়ে রুমের ভেতর ঢুকে চেঁচিয়ে ডাকে রাফিয়া নিককে। রাফিয়ার চিৎকার শুনে নাফিয়ার আম্মু দৌড়ে এসে বলল, কি হয়েছে? তুই চেঁচাচ্ছিস কেন? আম্মু রিক কই? কেন? ও তো তোকে আনতে ভার্সিটিতে গেছে। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। এমন সময় নাফিয়াকে ডাক দেয় রিকের মা বাবা, অর্থাৎ নাফিয়ার খালা খালু। ওনাদের দেখে নাফিয়া অবাক হয়ে বলল, তোমরা? হোয়াট এ সারপ্রাইজ! বলে খুশি মনে জড়িয়ে ধরে নাফিয়ার খালামণিকে। নাফিয়ার কাজে খুশি হয়ে বলল রিকের আম্মু, ওই একটু কাজ ছিল তাই আর কি। আচ্ছা শোন, আমরা এক জায়গায় যাচ্ছি, যাবি তুই আমাদের সাথে? না খালামণি, আমার একটু জরুরি কাজ আছে, তোমাদের সাথে পরে কথা হবে। খালামণিকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায় নাফিয়া। যত তাড়াতাড়ি সম্ভব তাকে রিকের সাথে কথা বলতেই হবে। এদিকে নাফিয়ার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন খালামণি, পাগলি একটা। হাসলো সবাই। ভাবছি ওর আর রিকের বিয়েটা একসাথে দিয়ে দেবো, কি বলস তুই? ঠিক আছে বুবু। আচ্ছা আমরা যাচ্ছি, তুই কি যাবি আমাদের সাথে? আমি গিয়ে আর কি করব? তোমরা দুজনেই চাও? ঠিক আছে। কিন্তু রিক কি যাবে না তোমাদের সাথে? তা তো জানি না। আচ্ছা, রাস্তায় আমি ফোন করে দেখব নে। ঠিক আছে বুবু। তারপর বেরিয়ে যায় রিকের বাবা মা। লাগাতার রিককে ফোন করে চলছে নাফিয়া, কিন্তু রিকের খবর নেই। সে কিছুতে ফোনটা তুলছে না। আরও কয়েকবার ফোন করার পর ফোনটা তুলল রিক। রিক ফোন তুলতে চেঁচিয়ে উঠে বলল, নাফিয়া কতক্ষণ যাবত ফোন করছি তোকে, ধরছিস না কেন? আসলে সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। কোথায় আছিস তুই? এই তো তোর ভার্সিটি থেকে কিছুটা দূরে। আচ্ছা তুই ভার্সিটির গেটের সামনে থাকিস, আমি এক্ষুনি আসছি। তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। ঠিক আছে। বলে ফোনটা কেটে দেয় নাফিয়া। তারপর রিক্সা করে বেরিয়ে পড়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। নাফিয়ার ভার্সিটির সামনে বাইকের পাশে দাঁড়িয়ে আছে রিক, অপেক্ষা কখন নাফিয়া ভার্সিটির ভেতর থেকে বাইরে আসবে। হঠাৎই রিক্সা করে উল্টো দিক দিয়ে নাফিয়াকে আসতে দেখে অবাক হয় রিক। এদিকে নাফিয়া রিককে দেখে রিক্সা থামিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে দৌড়ে চলে যায় রিকের সামনে। তারপর হতভম্ব হয়ে বলল সে, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। বল, কিন্তু তার আগে এটা বল, তুই ভার্সিটির ভিতর থেকে না বাড়িয়ে এদিক দিয়ে রিক্সা করে কোথা থেকে আসছিস? আমি তো বাসায় গিয়েছিলাম, তারপর তোকে সেখানে না পেয়ে আবার ব্যাক করলাম। কি এমন কথা বলবি যে এতটা কষ্ট করলি তুই? সবে বলবো তোকে, কিন্তু এখানে নয়। কোথায় যাবি এখন? একটা নীরব জায়গায় যাওয়া যাক। আচ্ছা তাড়াতাড়ি বাইকে ওঠ। তারপর হেলমেট পরে নাফিয়া আর রিক চলল এক সুনসান নীরবতা ঘেরা জায়গায়। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে মিতু। বিরক্ত লাগছে তার। সবচেয়ে অবাক করা বিষয় হলো শুধু পাত্রের বাবা মা এসেছে, ছেলে আসেনি। হঠাৎই পাত্রের মা বলে উঠল, দেখি মা তোমার মুখটা। সাথে সাথে মিতুর মা মিতু মুখটা তার হাত দিয়ে একটু উঁচু করলেন। পাত্রের মা মিতুকে দেখে বলে উঠল, মাশাআল্লাহ, মেয়ে তো আপনাদের ভারী মিষ্টি দেখতে। এদিকে মিতু মহিলাটির কথা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। পাত্রের মা মিতুর দিকে তাকিয়ে বলল, দেখি মা তোমার হাতটা। মহিলাটির এবারে কথা শুনে মিতু আরো ঘাবড়ে যায়। মিতু হাত না দেওয়াতেও মিতুর মা মিতুকে বলল, কি হলো, তুমি হাত দিচ্ছ বা কেন? মিতু কাপা কাপা ভাবে হাতটা এগিয়ে দিল পাত্রের মায়ের দিকে। পাত্রের মা মিতুর আঙুলে একটি আংটি পরিয়ে দিয়ে বলল, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আংটি পরিয়ে দিয়ে গেলাম। পাত্রের মায়ের কথা শুনে মিতুর মা হালকা হেসে বললেন, আপনাদের ছেলে আসবে না? আসলে ও একটু ব্যস্ত আছে, তাই আজকে আসতে পারেনি, কিন্তু কোনো ব্যাপার না, ওদের দুজনকে আলাদাভাবে কোথাও মিট করার ব্যবস্থা করে দেব। আমি শিওর আমাদের যখন পছন্দ হয়েছে তখন আমার ছেলেরও পছন্দ হবে। মুচকি হাসলো সবাই। হঠাৎই মিতুর মা বলে উঠলেন, আপনার ছেলের নাম যেন কি বলেছেন? পাত্রের মা যেই না ছেলের নাম বলতে যাবে, সাথে সাথে মিতু দাঁড়িয়ে পড়ল। তারপর হন হন করে চলে গেল উপরে। মিতু উঠে যেতেই মিতুর মা বলল, ও কিছু না, হয়তো একটু লজ্জা পেয়েছে। ও তারপর সবাই মিলে একসাথে মিষ্টিমুখ করলো। এদিকে মিতু তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বসে পড়ল রুমে। যা ভেবেছিল তাই হলো। রাগে দুঃখে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। ভার্সিটির ভিতর ঢুকে দৌড়ে চলে যায় তিহান তাদের ডিপার্টমেন্টে।
সবাইকে অর্থাৎ তার বন্ধুদের একসাথে বসে থাকতে দেখে তিহান খুশি মনে বলে উঠল, আজকে তোদের সবাইকে ট্রিট দিব। বল তোরা কি খাবি? হঠাৎ কোন খুশিতে ট্রিট দিবি তুই? দোস্তরা, আজকে আমি খুব খুশি। নাফিয়া আমায় ভুল বুঝেনি, উল্টো আরো খুশি হয়েছে। ও, এই জন্য এত খুশি? মাথা নাড়ায় তিহানের দিকে তাকিয়ে আছে রিয়া। আজকে তিহানকে খুব খুশি মনে হচ্ছে তার। আর এই কয়দিন নাফিয়ার শোকে কেমন পাগল পাগল লাগছিল তিহানকে। রিয়ার এই মুহূর্তে রিয়েলাইজ হচ্ছে যে সেটা করেছিল সেটা ভুল ছিল। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। রিয়া মুচকি হেসে বলে উঠল, এটা তো খুব ভালো কথা। আমি কিন্তু চাইনিজ কিছু খাবো। তোদের যা খুশি তাই খাবো, চল আমার সাথে। তারপর ওরা সবাই মিলে একসাথে চললো একটা বড় চাইনিজ রেস্টুরেন্টে। এতদিনের সব কষ্ট চিন্তা সব শেষ হয়ে গেল তিহানের। খুশিতে আত্মহারা আসে। একটা সুনসান নীরবতায় ঘেরা গাছতলায় বসে আছে নাফিয়া আর রিক। রিক তো নাফিয়ার মুখে সব শুনে অবাকের চরম সীমানা পৌঁছে গেছে। সে ভাবতে পারেনি এমন কিছু একটা হতে পারে। রিক কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল, এখন কি করব আমরা? কিছু তো একটা করতেই হবে। আর যাই হোক, তোর আর মৃত্যুর জন্য হলেও কিছু করতে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি করিস। আমি যে মিতুকে ভালোবাসি। মৃত্যুকে ভালোবাসিস আমায় বলিসনি কেন? অবশ্য প্রথম দিনই তোর চাহনি দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম আমি। মাথা চুলকায় রিক। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ওরা চলে যায় বাসার উদ্দেশ্যে। বাড়ির ভিতর ঢুকতে রিকের মা বলে উঠলেন, আমরা তোমার বিয়ে ঠিক করেছি রিক। বাসার ভেতর ঢোকার সাথে সাথে কথাটা বলে উঠলো রিকের মা রিককে। রিক তার মায়ের মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে বলল, এসব কি বলছো তুমি মা? কিন্তু খালো এভাবে হুট করে রিকের বিয়ে কেন ঠিক করলে তোমরা? নাফিয়ার কথা শুনে রিকের মা বলে উঠল, আমরা শুধু রিকের বিয়ে ঠিক করিনি। খালামুনির কথা শুনে নাফিয়া অবাক হয়ে বলল, মানে? এমন সময় বাসার ভিতর ঢুকলো নাফিয়ার বাবা। উনি নাফিয়ার দিকে এগিয়ে এসে বলল, আমরা তোমারও বিয়ে ঠিক করছি নাফিয়া। সাথে সাথে মাথায় বাজ ভেঙে পড়লো নাফিয়ার। হতভম্ব হয়ে বলল সে, এসব কি বলছো তোমরা? হুট করে এইভাবে বিয়ে ঠিক করার মানে কি? মানে একটাই, তোমার আর রিকের বিয়েটা আমরা একসাথে একই দিনে দিয়ে দেবো। কিন্তু কেন? এ তো প্রশ্ন না করে কাল বিকেলে তুমি আর রিক একসাথে কোনো এক রেস্টুরেন্টে গিয়ে দেখা করে আসবে ওদের সাথে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় নাফিয়া। নাফিয়া আর কিছু বলতে পারলো না। রাগে ক্ষোভে হনহন করে রুমের দিকে চলে গেল সে। নাফিয়াকে যেতে দেখে রিকও চললো ওর পেছন পেছন। ওরা যেতে নাফিয়ার আম্মু বলে উঠল, এটা কি ঠিক হলো? বলে দিতেই পারতে। বলার কি আছে, কাল তো দেখা আসছেই। তা ঠিক। আচ্ছা বুবু, রিকের পছন্দ হবে তো? দেখা যাক না কাল কি হয়। ঠিক আছে। নিজের রুমে পায়চারি করছে নাফিয়া আর রিক চুপচাপ বসে বসে নাফিয়ার কাণ্ড দেখছে। নাফিয়া পায়চারি করছে আর বলছে, এটা কি হলো রিক? হুট করে তোর আর আমার বিয়ে কেন ঠিক করলো এরা? আর আমাদের পাত্রপাত্রীও বা কে? এখন কি করব রিক? এই বিয়ে আমি কিছুতেই করব না। তুই তো জানিস আমি তিহানকে ভালোবাসি। এখন কি করব রিক? একদিকে তোর বিয়ে, আমার বিয়ে, আবার মৃত্যুরও বিয়ে। এখন এই তিনটে বিয়ে কিভাবে ভাঙবো বল? আমার মাথা কাজ করছে না। তারপরও ওই তিহানও ফোন তুলছে না আমার। আরে তুই শান্ত হ, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে দেখিস। আর আমরা তো কাল যাচ্ছি না ওদের সাথে দেখা করতে, তখন সরাসরি না হয় ওদের বলে দিব এই বিয়েটা যাতে না করতে। কিন্তু ওরা যদি না মানে? না মানলে পালিয়ে যাব। কি? এমন সময় ফোন বাজলো নাফিয়ার। উপরে মিতুর নাম থেকে চটজলদি ফোনটা তুললো সে। মিতু কিছু বলার আগে নাফিয়া বলে উঠল, ওরে দোস্ত কিছু কর, আমারও বিয়ে ঠিক হয়ে গেছে। কি কি কমু? দুঃখের কথা বোন, একসাথে এত বিয়ে কেমনে খামু? কি তোর মাথা খারাপ হয়েছে নাকি? নাফিয়া আর কিছু বলার আগে মিতু ফোনটা কেটে দিল, কারণ তার বাবা আসছে তার রুমে। পরের দিন বিকেলে গাড়ি করে একটা রেস্টুরেন্টে যাচ্ছে রিক আর নাফিয়া, কারণ নাফিয়ার পাত্র আর রিকের পাত্রী দুজনেই একই রেস্টুরেন্টে আসছে। অস্থির হয়ে বসে আছে নাফিয়া, কি হবে না হবে কিছুই বুঝতে পারছে না সে। তারপর কাল রাত থেকে তিহানের ফোন বন্ধ, যার জন্য তিহানকে কিছু বলতেও পারছে না নাফিয়া। আর রাত্রির বাচ্চাটাও ফোনটা তুলছে না। একরাশ রাগ ক্ষোভ করে টেনশন নিয়ে অস্থির হয়ে বসে আছে নাফিয়া। মনে মনে ভেবেছে নাফিয়া পাত্রের সাথে দেখা হলে সে বলে দিবে তার বিএফ আছে, এই বিয়েটা যেন সে না করে। কে জানে কি হবে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে নাফিয়ার। বেশ কিছুক্ষণ পর রিক আর নাফিয়ার গাড়ি এসে থামলো একটা বড় রেস্টুরেন্টের সামনে। আস্তে আস্তে রিক আর নাফিয়া গাড়ি থেকে নামলো। নাফিয়া রিকের হাত ধরে বলল, দোস্ত এখন কি হবে? আরে টেনশন নিস না, আমি আছি তো। আচ্ছা দোস্ত। আস্তে আস্তে রিক আর নাফিয়া ঢুকলো রেস্টুরেন্টের ভেতর। পুরো রেস্টুরেন্টই ফাঁকা, শুধু একটা মেয়ে ছাড়া, যা দেখে অবাক হয় রিক আর নাফিয়া। কিন্তু ওরা বুঝে গেছে ওই মেয়েটাই রিকের পাত্রী। রিক আর নাফিয়া আস্তে আস্তে এগিয়ে গেল মেয়েটার দিকে। হঠাৎই রিক বলে উঠল, আচ্ছা মেয়েটার নাম কি রে? রিকের কথা শুনে চোখ রসগোল্লা হয়ে গেল নাফিয়ার।
কারণ তারা এটা জিজ্ঞেসই করেনি তাদের পাত্র পাত্রের নাম কি। আমি কি জানি? হায় রে, তাহলে এখন কি করব? আব্বে আগে যা তো, গিয়ে দেখ মেয়েটা কে। বলে ধাক্কা দিয়ে রিককে পাঠিয়ে দেয় মেয়েটার সামনে। নাফিয়ার ধাক্কাতে রিক এসে পড়ে একদম টেবিলের সামনে। সরি মিস। বলেই জেনে রিক তাকালো মেয়েটার দিকে, সাথে সাথে চোখ তার রসগোল্লা, কারণ মেয়েটা আর কেউ নয় আমাদের মৃত্যু। রিক কি রিয়াকশন দেওয়া ভুলে গেছে। রিক অবাক হয়ে বলল, তুমি? আপনি? এর মানে তোমার সাথেই আমার? নো, আমি ভাবতেই পারছি না। খুশি হয়ে যায় রিক। এদিকে রিককে এতটা খুশি হতে দেখে অবাক হয় নাফিয়া। ব্যাপারটা কি হলো রিক? রিক কি মেয়েটাকে দেখে টাসকি খেয়ে গেল নাকি? এমন সময় পিছন ঘুরে তাকালো মিতু। পরনে তার হোয়াইট জর্জের চুড়িদার। নাফিয়া তো মিতুকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। দৌড়ে ওর সামনে গিয়ে বলল, তুই? আমি। এর মানে তোর সাথে রিকের? ও মাই গড, এটা কেমনে হলো? আমি কি জানি, তবে বাবা বলেছিল ওনার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এর মানে রিকি বাবার বন্ধুর ছেলে? ও, এটা তো ভালো কথা, খুব ভালো কথা। কংগ্রেস বোন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। রিকের কথা শুনে মিতু জোরে একটা চিমটি কাটলো রিকের হাতে। সাথে সাথে চেঁচিয়ে উঠল রিক। এবার বিশ্বাস হলো? হয়েছে। তাহলে কি এখন দুজন চুটিয়ে প্রেম করো? কিন্তু আমার জন গেল কই? নাফিসা ওপরে আছে। তুই দেখছিস? কেমন দেখতে রে? যতই সুন্দর হোক, আমি কিন্তু তিহানকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। তোদের মতো আমারটাও মিরাকেল হলেই তো হতো রে। বুঝতে পারছি। আগে যা তো উপরে। যাবো বলছিস? যা। ঠিক আছে, তোরা থাক, আমি যাই। যা। তারপর নাফিয়া এক পা এগিয়ে গেল উপরে। আর নাফিয়া যেতেই মিতু রিককে জড়িয়ে ধরে বলল, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। মুচকি হাসে রিক। তারপর সেও মিতুকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি। খুশি মনে দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে উঠল। একটা ব্ল্যাক শার্ট পরে উল্টো দিক মুখ করে দাঁড়িয়ে আছে একটা ছেলে। নাফিয়া পা টিপে টিপে চলে যায় ছেলেটার সামনে। তারপর বলে উঠল, আই এম সো সরি, একটু লেট হয়ে গেছে আমার। ছেলেটি চুপ। দেখুন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনি প্লিজ এই বিয়েটা করবেন না। আসলে আমার বয়ফ্রেন্ড আছে, নাম তিহান, যাকে আমি খুব ভালোবাসি। তাই প্লিজ আপনি এই বিয়েটা। আর কিছু বলার আগে ছেলেটি পিছন ঘুরে তাকালো নাফিয়ার দিকে। নাফিয়া ছেলেটির মুখ দেখে অটোমেটিক খাওয়া হয়ে গেছে, কারণ ছেলেটি আর কেউ নয়, আমাদের তিহান। নাফিয়া অবাক হয়ে বলল, তুমি? আমি। কাল থেকে তোমার খোঁজ নেই কেন? তুমি জানো কাল কতবার ফোন করেছি তোমায়? তোমার ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? আরে আমি কি জানি, কাল বাসায় ঢুকতে হঠাৎ আম্মু এসে বলল ওনারা নাকি আমায় বিয়ে ঠিক করেছে। তার উপর রাত্রিও আমার ফোন নিয়ে গেছিল। কি? এতক্ষণ পর নাফিয়ার মাথায় ঢুকলো, কেন বাড়ির সবাই হুট করে তার বিয়ে ঠিক করেছে। তার মানে বাড়ির সবাই তার জন্য তিহানকেই ভাবতেই খুশি লাগছে নাফিয়ার। কিন্তু এত কিছু করলো কে? হঠাৎই কি ভেবে নাফিয়া তার ফোনটা হাতে নিয়ে কল করলো রাত্রির নাম্বারে। প্রথম কলে ফোন তুললো রাত্রি। নাফিয়া কিছু বলার আগে রাত্রি বলে উঠল, আমি জানতাম তুই আমার কল করবি। তার মানে তুই? কেমন লাগলো সারপ্রাইজটা দোস্ত? এত সব তুই কি করে করলি? আসলে সেদিন বিকেলে আব্বু আম্মু আর আঙ্কেল আন্টি, মানে তোর বাবা মার সাথে ডেকে সবটা বলে দিয়েছে। ওনারা মেনেও নিয়েছে, তাই তোদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম। ওরে দোস্ত, তোর মতো একটা ননদ থাকলে আমার আর কি চাই। জিও। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন তুই আর ভাইয়া প্রেম আলাপ করে রাখছি আমি। বলে ফোনটা কেটে দেয় রাত্রি। নাফিয়া তো খুশি হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তিহানকে। ওরে জামাই, আমি তো ভাবতেই পারিনি এমন কিছু একটা হবে। বলে তিহানের গালে চুমু দিয়ে বসে নাফিয়া। এদিকে নাফিয়ার কাজের শক্ত তিহান। কিছুক্ষণ পর কি হলো তা নাফিয়া বুঝতে পেরে ঠোঁট কামড়ায়। তারপর দুজন একসাথে হেসে দিল। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এক কথা বললে শ্রাবণ মেঘের বর্ষণ হচ্ছে, যার প্রতিটি ফোঁটায় বইছে নাফিয়া তিহান রিক মিতুর হৃদয়ে এক অফুরন্ত ভালোবাসার ছোঁয়া। মাঝখানে কাটলো 30 দিন 12 ঘন্টা। আজকে নাফিয়া তিহান আর রিক মিতুর বিয়ে। একটা বড় ক্লাব বুক করা হয়েছে ওদের জন্য। পুরো ক্লাবটায় খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাথে সাজানো হয়েছে নাফিয়ার মিতুকে। আজকে নাফিয়া লাল রঙের কাতান কাপড়ের লেহেঙ্গা শাড়ি পরেছে, চুলগুলো খোলা, সাথে গা ভর্তি গহনা আর ভারী মেকআপ। এক কথায় অসাধারণ সুন্দর লাগছে তাকে। আর আমাদের তিহান পরেছে সাদা রঙের শেরওয়ানি, চুলগুলো বরাবরের মতো খুব সুন্দর করে সাজানো, হাতে ঘড়ি, অল্প সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আর আমাদের আরেক জুটির মিতু পরেছে নীল রঙের কাতান কাপড়ের লেহেঙ্গা শাড়ি,
চুলগুলো খোপা করে ফুল দিয়ে সাজানো, সাথে গা ভর্তি গহনা আর ভারী মেকআপ। এক কথা তাকে অসম্ভব সুন্দর লাগছে। আর আমাদের রিক পরেছে ব্ল্যাক রঙের শেরওয়ানি, চুলগুলো খুব সুন্দর করে সাজানো, হাতে ঘড়ি, ব্যাস এতটুকুতেই খুব সুন্দর লাগছে তাকে। একটা গোল্ডেন কালারের জর্জেট লেহেঙ্গার সাথে সুন্দরভাবে সেজেগুজে হাতে অনেকগুলো ফুলের পাপড়ি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে রাত্রি। হঠাৎই লেহেঙ্গার পা বেজে পড়ে যেতে নেয় রাত্রি। সাথে সাথে একটা ছেলে এসে ধরে ফেল রাত্রিকে। রাত্রির হাতে থাকা সব ফুলের পাপড়িগুলো ছিটকে পড়লো ওদের গায়ে। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে কেউই কিছু বুঝতে পারল না। হা হয়ে তাকিয়ে আছে রাত্রি ছেলেটির দিকে। কিছুক্ষণ পর ছেলেটি বলে উঠল, আপনি ঠিক আছেন তো? থ্যাংক ইউ। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? তারপর কিছুক্ষণ ভেবে ছেলেটি বলে উঠল, ও, আপনি তো সেদিনের শপিং মলের সেই মেয়েটি। আমার ঘড়ি আপনি নিয়েছিলেন। রীতিমতো দুজনে অবাক বিষয়টা। রাত্রি অবাক হয়ে বলল, আপনি এখানে কোন পক্ষে? আমি ছেলে পক্ষ। আপনি তিহান ভাইয়ের ফ্রেন্ড, কিন্তু আগে তো দেখিনি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে, তিহান নয়, আমি রিকের ফ্রেন্ড। ও তা এত ফুল নিয়ে যাচ্ছেন কোথায়? আসলে আমরা দুই বেস্টির বিয়ে, তাই দুজনের বাসর সাজাতে যাচ্ছি। ও, আপনি চাইলে আমি কিন্তু আপনার হেল্প করতে পারি। সেটার আর দরকার নেই, রুম সাজানো হয়ে গেছে, জাস্ট এই ফুলগুলো দেওয়ার ছিল, কিন্তু ফুলগুলো তো সব পড়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আই উইল ম্যানেজ। আর ধন্যবাদ আপনাকে বাঁচানোর জন্য। মেনশন নট। ঠিক আছে, পরে দেখা হবে। বলে যেই না রাত্রি যেতে নিবে, সাথে সাথে বলে উঠল ছেলেটি। 1 মিনিট। থেমে যায় রাত্রি। তারপর বলল সে, বলুন। আপনার নামটা? মুচকি হেসে বলল রাত্রি। রাত্রি। আর আপনার? খুশি হয় ছেলেটি। তারপর মুচকি হেসে বলল সে, আমি জিসান। তারপর চলে যায় দুজনে দুদিকে। তেমন কোনো ঝামেলা ছাড়াই কাজে বিয়ে পড়াচ্ছে নাফিয়া, তিহান আর রিকমিতুর। আজকে সবাই খুশি, এমনকি রিয়াও, কারণ সে বুঝে গেছে সবসময় নিজের জন্য অন্যের ক্ষতি করতে নেই, কারণ এতে না সে খুশি হতো আর না তিহান। তাই যা হচ্ছে ভালোই হচ্ছে, তার জন্য কেউ না কেউ আছে যে তাকে খুব ভালোবাসবে। আর এটার জন্য প্রয়োজন শুধু একটা অপেক্ষার, যেটা করতে রাজি রিয়া। কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো নাফিয়া, তিহান আর রিকৃত। আর এই বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে নতুনভাবে নতুন জীবন শুরু করবে তিহান, নাফিয়া আর রিকমিতু। হঠাৎই রাত্রি বলে উঠল, এটা কি হলো? আমার দুই বেস্টির বিয়ে হয়ে গেল, এখন আমার কি হবে? রাত্রির কথা শুনে রাত্রির পাশে দাঁড়িয়ে থাকা জিশান বলে উঠল, আপনি চাইলে আমরাও কিন্তু বিয়েটা করে ফেলতে পারি। জিশানের কথা শুনে মুচকি হাসলো রাত্রি, সাথে জিশানও। হয়তো এই হাসির মাঝে নতুনভাবে তৈরি হবে এক নতুন ভালোবাসার গল্প। হয়তো আবারও নতুন ছন্দে ঘটবে এক শ্রাবণ মেঘের বর্ষণ।